বলছে নুপুর লিমিটেড দিল্লি start a branch in Kolkata on 1/4/2021 to which goods are sent at 20% হবে ভুল করে টু মানে যে টাইপ করেছিল সে 201% লিখে 20% অফ অ্যাভাব কস্ট, অর্থাৎ হেড অফিস ব্রাঞ্চকে যে গুডস পাঠিয়েছিল কস্টের চেয়ে 20% বেশি যাবে। The branch makes both credit and cash sales. The branch remits all cash sales to the head office and all expenses are paid by the head office. ঠিক আছে, সমস্ত যে ব্রাঞ্চ সমস্ত টাকা যে ক্যাশ রিসিভ করে যে সমস্ত টাকা দিয়ে হেড অফিস করে দিয়েছে আর অল এক্সপেন্সের সমস্ত খরচা হেড অফিস করছে। ফ্রম দ্য ফলোইং পার্টি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, এখানে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ ডেটার্স খুলতে বলেছে, ব্রাঞ্চ এক্সপেন্স খুলতে বলেছে, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট খুলতে, কি 5টা অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ ডেটার্স, ব্রাঞ্চ এক্সপেন্সেস, ব্রাঞ্চ পিএল। কস্ট অফ গুডস সেল্ড বলে দিয়েছে, মানে হেড অফিস যে ব্রাঞ্চকে গুডস প্রাইস ইনভয়েস প্রাইস কিন্তু তার কস্ট প্রাইস বলে 72,500, এটাকে ইনভয়েসে কনভার্সন করতে হবে। ক্রেডিট সেল বলেছে, ডেটার্স বলে দিয়েছে, ডেটার্সের ক্লোজিংটা বলেছে, আচ্ছা ডেটার্সের ক্লোজিং বলেছে, ব্যাড ডেট বলেছে, ক্যাশ সেল বলেছে, ক্লোজিং স্টক বলেছে ব্রাঞ্চে, এক্সপেন্সেস ইনকার্ড এট ব্রাঞ্চ বলেছে 8,000 টাকা। চলো অঙ্কটা করে দিই। প্রথমে আমরা কি করব, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট খুলব। এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট, ঠিক আছে। ব্রাঞ্চ স্টক ব্র্যাকেটে লিখবো আইপি ইনভয়েস প্রাইস। তো স্টক অ্যাসেটস এর ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বলে, আচ্ছা স্টক অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে, বাট অঙ্কে কোনো ওপেনিং ব্যালেন্স বলেনি, তাহলে কি বলেছে একটা করে লেখো। বলছে যে হেড অফিস যে ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে কস্টে 72,500, তাহলে ইনভয়েসে কত হবে, তাহলে এখানে লেখো টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, কস্ট বলেছে 72,500, এটাকে ইনভয়েসে কনভার্ট করতে হবে, মানে 72,500 কস্ট প্রাইস। আর লোড কত বলেছিল দেখো, এখানে লোডটা ভালো করে পড়ে নিতে হবে, যদি কস্টের উপর 20%, তাহলে যোগ 20% করলেই হয়ে যাবে। কত 72,500 উপর 20% কত হচ্ছে 87,000 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে এক একটা করে পড়ো। এটা হলো ক্রেডিট সেলস, আমরা জানি ক্রেডিট সেল হলে স্টক কমে যাবে, ক্যাশ সেল হলে স্টক কমে, ক্রেডিট সেল 58,000 টাকা, তাহলে ক্রেডিট দিকে লিখবে বাই ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, বলে লিখবে ক্রেডিট সেলস কত টাকা 58,000। নেক্সট কি বলেছে, ডেটার্স এর ক্লোজিং ডেটার্স অ্যাকাউন্ট যখন খুলবে তখন বলবো, আচ্ছা ব্যাড ডেট ডেটার্সে আসবে, ক্যাশ সেল হলেও তোমার স্টক কমবে, তাহলে দেখো ক্যাশ সেল 17,000, এইটা লেখো বাই ব্রাঞ্চ ক্যাশ সেলস 17,000। নেক্সট ক্লোজিং স্টক তো জানো, ব্রাঞ্চ স্টক এখন ক্রেডিটে বলবেন বাই ক্লোজিং স্টক লেখো 12,000 টাকা, লেখো বাই ক্লোজিং স্টক 12,000 টাকা, লেখো বাই ক্লোজিং স্টক 12,000 টাকা। এই বছরই বিজনেসটা স্টার্ট হয়েছে, তো এই জন্য ওপেনিং স্টক নেই, ক্লোজিং স্টক হচ্ছে। তো হয়ে গেল, এবার মিলিয়ে দিন আর কিছু নেই। এই দিকটা দেখো কত বের হচ্ছে, 58 আর 17 কত হচ্ছে 58,000 যোগ 17,000 যোগ 12,000 হচ্ছে টোটাল 87,000 টাকা। তাহলে হয়ে গেল, এখানে তো আর কোনো কিছু মেলানোর দরকার নেই, তাহলে ব্রাঞ্চ স্টক দু সাইড ট্যালি হয়ে গেছে। এবার আমরা খুলবো কি, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খোল, লেখো ব্রাঞ্চ স্টক
অ্যাডজাস্টমেন্ট এখানে লোডিং আছে, লোডিং ব্যাকে লিখে রাখো লোডিং, এইদিকে ক্রেডিট এইদিকে ডেবিট। লোড কার কার উপর হবে দেখো, এই আইটেমটার উপর লোড হবে আর এই আইটেম উপর লোড হবে, আর কিছু বললো না। তাহলে লোডটা ডেবিট ছিল, ক্রেডিট থেকে বসাবে। বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ লেখো, লেখো বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কত ছিল? 87,000 টাকা। লোড কি বলেছিল? লোড বলেছিল কস্টের উপর 20%। তাহলে ইনভয়েসের উপর কত হবে? 20/, দেখো অত বলার দরকার, তুমি জানো সব। কস্ট আর এটা ইনভয়েস। তাহলে কস্টের উপর 20%, মানে কস্টের উপর 1/5 হলে সেলের উপর কত হয়? 1/6। তাহলে এখানে ডাইরেক্ট 1/6 করে দাও, বেটার হয়। 87,000 ইন্টু 1/6 কত হচ্ছে তোমার? 14,500। এবার দেখো ক্লোজিং স্টক এইটা ছিল, এবার ডেবিটে লেখো টু ক্লোজিং স্টক রিজার্ভ, লেখো টু ক্লোজিং স্টক রিজার্ভ। ক্লোজিং স্টক কত ছিল? 12,000 টাকা। 12,000 ইন্টু 1/6 কত হচ্ছে? 2,000 টাকা। ঠিক আছে, দেখো কিছু ছিল না অঙ্কটার মধ্যে। 14,500 এদিকে লিখবো, 14,500 লিখলাম, 14,500 2,000 বাদ দিলে কত হচ্ছে? 12,500 টাকা। তাহলে কি লিখবো? টু ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, টু ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এটা হচ্ছে গ্রস প্রফিট, হয়ে গেল। সঙ্গে সঙ্গে তোমাকে একটা ব্রাঞ্চ ডেটার্স খুলতে বলেছে, চলো ব্রাঞ্চ ডেটার্স খুলে দিই। ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট খুলে দিই। ডেটার্স অ্যাসেটস বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। তাহলে ওপেনিং ব্যালেন্সটা কিছু নেই, তো ডেবিটে লেখো টু ক্রেডিট সেলস, টু ক্রেডিট সেলস, টু ক্রেডিট সেলস। তো ক্রেডিট সেলস কত ছিল দেখো এখানে? ক্রেডিট সেল ছিল 58,000 টাকা, এখানে লিখে দাও ক্রেডিট সেল 58,000। ঠিক আছে, লিখে দিলাম ক্রেডিট সেল 58,000 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেন পড়ে দেখে নিতে হবে ক্রেডিট সেল ছাড়া কি বলেছিল। ব্যাড ডেট, ব্যাড ডেট ক্রেডিট থেকে লেখো 200 টাকা, দেখো বাই ব্যাড ডেট 200 টাকা। আর কি বলেছিল? বলেছিল ডেটার্স এর ক্লোজিং বলেছিল 20,800, তাই লেখো 20,800 লেখো বাই ব্যালেন্স শিট, বাই ব্যালেন্স শিট 20,800 ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স। এবার টু সাইড ট্যালি করো, ডেবিটে 58,000 টাকা, ক্রেডিটেও 58,000 টাকা লেখো। তো 58,000 থেকে 20,800 আর 200 মানে 21,000 বাদ দাও। তাহলে 58,000 থেকে যদি 21,000 বাদ দাও, পরে থাকছে কত? 37,000। ঠিক আছে, এই টাকাটা কালেকশন হয়েছে, লেখো বাই ক্যাশ অ্যাকাউন্ট, এত টাকা কালেকশন হয়েছে। ঠিক আছে, হয়ে গেল। এবার তোমাকে ব্রাঞ্চ পিএল খুলতে বলছে, চলো ব্রাঞ্চ পিএল খোলো। ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস। তাহলে এখানে কি ছিল? টু ব্রাঞ্চ পিএল, ব্রাঞ্চ পিএল এ গিয়ে লিখবে, লেখো ব্রাঞ্চ পিএল এ গিয়ে লেখো বাই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 12,500 টাকা। এদিকে লিখবো ক্রেডিট আর এইদিকে লিখবো ডেবিট। আর কি ছিল? ব্যাড ডেট, ব্যাড ডেট পিএল এর ডেবিটে লেখো টু ব্যাড ডেট বলে 200 টাকা, পিএল এর ডেবিটে লেখো টু ব্যাড ডেট বলে 200 টাকা। আর একটা ছিল ব্রাঞ্চ এক্সপেন্সেস ছিল 8,000 টাকা, লেখো টু ব্রাঞ্চ এক্সপেন্সেস 8,000 টাকা। বেশ হয়ে গেল। 12,500, তো 12,500 থেকে 8,200 বাদ দিলে কত হচ্ছে? 4,300 টাকা। এটাই লিখবো টু নেট প্রফিট।
ঠিক আছে, নেট 4000 হচ্ছে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কি ছিল না অঙ্কটার মধ্যে? তাহলে ব্রাঞ্চ স্টক খুলে দিলাম, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খুলে দিলাম, ঠিক আছে তো। ব্রাঞ্চ ডেটার্স করে ব্রাঞ্চ বিল, ব্রাঞ্চ এক্সপেন্সেস কোনো দরকার নেই কেন, কিছু তো আসবেই না ব্রাঞ্চ এক্সপেন্স, ঠিক আছে তো। তো অঙ্কটা করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা করে। লোধা কর্পোরেশন পারচেস আ ট্রাক অন হায়ার পারচেস ফ্রম ভান্ডারি মোটরস ফর রুপিস 5,60,000। তার মানে দেখ কি বলেছে, লোধা হচ্ছে পারচেসার আর ভান্ডারি হচ্ছে সেলার বা ভেন্ডার। তাহলে কত টাকা দিয়ে কিনেছে সব বুঝতে পারছিস। তোর এখানে কেনা হয়েছে 5,60,000 টাকা দিয়ে ট্রাক কেনা হয়। পেমেন্ট টু বি মেড 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট, আর বাকি টাকাটা 3টে ইনস্টলমেন্টে দিয়েছে 1.5 লাখ টাকা ইচ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। আচ্ছা ঠিক আছে, এই যে 1.5 লাখ টাকা এখানে কিন্তু বলেন টুগেদার উইথ ইন্টারেস্ট, মানে এর মধ্যেই ইন্টারেস্টটা ঢুকে আছে। টুগেদার উইথ ইন্টারেস্ট যদি হয় ও তোকে বলবে টুগেদার উইথ ইন্টারেস্ট, না হলে কিন্তু হবে। রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম বিকজ অফ ফিনাল, এটা আমার যা মনে হয় কমপ্লিট রিভিশন অঙ্ক দিয়ে কমপ্লিট, হ্যাঁ এটা পার্সিয়াল দেয়নি, জেনারেল তো আর পার্সিয়াল কি হবে, ঠিক আছে। বিকজ অফ ফিনান্সিয়াল ডিফিকাল্টিস লোধা কর্পোরেশন আফটার হ্যাভিং পেড ডাউন ক্যাশ অ্যান্ড ফার্স্ট ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। 3টে ইনস্টলমেন্টের মধ্যে একটা দিতে পেরেছে, দুটো দিতে পারে, ঠিক আছে তো। তো বলছে কি এত অব্দি হয়ে গেল। কুড নট পে বলেছে সেকেন্ড ইনস্টলমেন্ট এন্ড ভান্ডারি টুক পজিশন, ও আচ্ছা ভান্ডারি ট্রাকটা তুলে নিচ্ছে। ভান্ডারি মোটরস আফটার স্পেন্ডিং 3,500 রিপেয়ার্স অফ দ্য ট্রাক, ট্রাকের ওপর 3,500 টাকা খরচা করেছে ভান্ডারি, ঠিক আছে। তারপর ট্রাকটা বিক্রি করে দিয়ে 3 লাখ টাকা দিয়ে প্রিপেয়ার লোধা কর্পোরেশন অ্যাকাউন্ট। আচ্ছা অঙ্কটা কিন্তু দেখ খুব ভালো অঙ্ক দিয়েছে, ওই যে লাস্ট যে অঙ্কটা করি সেই অঙ্কটা দিয়েছি। এই দেখ লোধা কর্পোরেশন করতে বলছে কার বইতে, দেখ আগের অঙ্কটাই শুধু গুডস রিপোস্ট, আগের অঙ্কটা রিপোস্ট ট্রাক খুলতে বলেছিল, আগের অঙ্কটা রিপোস্ট ট্রাক খুলতে বলেছিল, ভালো করে শোন। আগের অঙ্কটা কি বলেছিল, রিপোস্ট ট্রাক হলো কার বইতে, সেলারের বইতে। আর আজকে কি বলেছে, রিপোর্ট স্ট্রাক হলো সেলারের বইতে, শুধু শুধু আবার পারচেজার অ্যাকাউন্ট হলো সেলারের বই। তার মানে কি ঘুরানো অঙ্ক দিয়ে ঘুরিয়ে দিয়েছে অঙ্ক। আমরা এতদিন নর্মালি কি করতাম, পারচেজারের বইতে এন্ট্রি করতাম, এখানে সেলারের বইতে এন্ট্রি দিয়েছি। এটা একটু দেখে নিও, সেলারের বইতে এন্ট্রি, ঠিক আছে তো। 8 নম্বর ভালো ভালো। এই সমস্ত অঙ্ক অনার্স ক্ষেত্রে ঠিক আছে, জেনারেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখ লেখ লেখ প্রথমে লেখ কার বইতে করবো এন্ট্রি, ভেন্ডারের বইতে, লেখ ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ। ইন দা বুকস অফ ভান্ডারি মোটরস। ভান্ডারি মোটরসটা কে ছিল, ভেন্ডার, ঠিক আছে। এবার কি অ্যাকাউন্ট হলো, দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা রিপোর্ট ট্রাক। আচ্ছা আগের অঙ্করে রিপোর্ট ট্রাক বলেছিল, আর এই অঙ্করে রিপোর্ট গুডস বলছে, একই তো ব্যাপার। দেখ যে ধর আজকে ধর সাপোজ ধর মানে কোনো একটা যারা টাটা মোটরস কোম্পানি, যে টাটা মোটরস যে গাড়িগুলো আছে ওদের কাছে কি গাড়িগুলো, ওগুলো তো গুডস, এই জন্য বলে রিপোর্ট গুডস, ঘাবড়ে যাওয়ার কিছু নেই দেখি, ঠিক আছে তো। তাহলে একটা রিপোর্ট গুডস অ্যাকাউন্ট খুলবো যেটা পারবি করতে, আর একটা কি অ্যাকাউন্ট খুলতে হবে বল, আর একটা নাম কি ছিল, কে কিনেছে, পারচেসারের নাম কি ছিল, লোধা কর্পোরেশন, লোধা কর্পোরেশন অ্যাকাউন্ট। এগুলো দেখে রাখবি, মানে যদি কখনো যদি মানে 99% অঙ্ক আমরা পারচেসারের বইতে সেলার অ্যাকাউন্ট খুলতাম, 1% অঙ্কে সেলারের বইতে পারচেসার অ্যাকাউন্ট, এটা সেই অঙ্ক দিয়েছে। না না কি দেবে না দেবে সবই তো করেছি, আমি তো এমন কিছু করাইনি সিলেবাসে নেই, সব করেছি, এর বাইরে তো কোশ্চেন হবে না, সব করে দিয়েছি। আচ্ছা এটা বলে নামটা কি ছিল, এটা পারচেসার অ্যাকাউন্ট, পারচেসার অ্যাকাউন্ট। তাহলে পারচেসার মানে কি, এবার একটু ভালো করে বুঝবি, সেলারের বইতে আজকে ধর আমার একটা গাড়ির দোকান আছে, ঠিক আছে। তা আমার দোকানে যে গাড়ি ধারে কিনতে আসছে, আমি তো তাকে ধারে গাড়িগুলো বিক্রি করছি, তা যাকে আমরা ধারে গাড়ি বিক্রি করি তাদেরকে কি বলা হয়, ডেটার। তার মানে এটা কিন্তু ডেটার্স। একদম ঘাবড়ানো তো, নর্মালি যে মুখস্থ করবে সেটা ভুল করবে, বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে। লোধা কর্পোরেশন মানে কি, ডেটার্স, ডেটার্স মানে কাস্টমার, তো ডেটার্স অ্যাসেট, ডেবিট ক্রেডিট। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে। এবার লোধাকে আমি কি করেছি, গুডস মানে গাড়ি বিক্রি করেছি, তা বিক্রি করলে ডেটার্স এর ব্যালেন্স বাড়বে না কমবে, বাড়বে, ডেবিট দিকে লিখবো, বাড়বে, বাড়লে ডেবিট দিকে লিখবো,
এবার ওকে কত টাকা গাড়ি বিক্রি করেছে তার কোশ্চেনে কি বলেছিল? 5,60,000। 5,60,000 কি লিখবো পরের কথা বাদ দে না, কি লিখবো পরের কথা, এখানে লেখ 5,60,000, এখানে লেখ 5,60,000, ঠিক আছে? তোরা যখন আগে মনে করো সেল ব্যালেন্সিং করেছিলি মনে পড়ছে, বা ধর সিঙ্গেল এন্ট্রি করার সময় ডেটার্স অ্যাকাউন্ট খুলতি, বা আগে তো করলি, এই চ্যাপ্টারে তো করলি ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এর আগে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করলে ব্রাঞ্চ ডেটার্স, তা সেলটা কোন দিকে লিখতি? ডেটার্স অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখতি না কি লিখতি? ক্রেডিট সেলস, মনে পড়ছে? ক্রেডিট সেলস, আরে এটা তো সেল হবে, কিন্তু এখানে কি স্যার ক্রেডিট সেল লিখবো না, হায়ার সেল, এই সেলটাকে বলে হায়ার সেল, বুঝতে পারলি কি বললাম? টু এইচপি সেলস, দেখা কিন্তু প্রতিটা পয়েন্ট বোঝাচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবি, পয়েন্ট টু পয়েন্ট বোঝাচ্ছে, টু এইচপি সেলস, ঠিক আছে? আচ্ছা বলতো এই যে সেলটা করেছিস কবে, ডেট কি বলেছিস? ডেট বলেছিল নিয়ম কিছু না, তাহলে তো আরো তো কোনো সমস্যাই নেই, ডেট বাড়ি মানে কোনো সমস্যা নেই, ডেট বাড়ি মানে কোনো সমস্যা, ডেট লেখার দরকার নেই, ঝামেলা নেই। আচ্ছা হয়ে গেল, ঠিক আছে? তো এবার দেখ, এটা কিন্তু ডেটার সেল কনসেপ্টে ভাববি। এবার যার কাছ মানে আমি যাকে যাকে আমি ট্রাকগুলো বিক্রি করলাম, ট্রাক হোক বা মেশিন হোক বা ভ্যান হোক বিক্রি করলাম, যেদিন বিক্রি হলো সেদিনই তো ডাউন করেছিল, কিছু কোশ্চেন করতো, ডাউন করেছিল, যাকে বিক্রি করলাম সে কি কোনো ডাউন করেছে? আচ্ছা 1.5 লাখ টাকা ডাউন করেছিল, তা ডাউন করলে তাহলে এই টাকা থেকে আর পাবো না, মানে সরি, মানে আমি কারোর কাছে, আমি কাউকে 5,60,000 টাকা দিয়ে ট্রাক বিক্রি করলাম, তার মধ্যে 1.5 লাখ টাকা সেই দিনই পেমেন্ট করলাম, 1.5 লাখ টাকা তো আমি পাবো না, মানে 1.5 লাখ ব্যালেন্স কমে যাবে, ব্যালেন্স তো কমে যাবে, 5,60,000 মধ্যে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছে, তাহলে এখন আর পাবো কত? 5,60,000 থেকে 1.5 লাখ বাদ দিলে কত হচ্ছে? 4,10,000, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, এই দিকে 1.5 লাখ, ক্লিক বাই ক্যাশ, বাই আর ক্যাশ বা ব্যাংক, ক্যাশ বা ব্যাংক এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু জানিস ক্যাশ বা ব্যাংক 1.5 লাখ, ঠিক আছে? এইবার দেখ, তাহলে আমি ওর কাছে কত টাকা পাই, মানে আমি ভান্ডারি মোটরস, তা আমি লোধার কাছে এখনো পর্যন্ত কত টাকা পাই? আর 4,10,000, এই যেই টাকাটা বাকি রেখে তার উপর কি, কারণ বাকি টাকা তো 1 বছর পর দেবে ইনস্টলমেন্ট, তাহলে ইন্টারেস্ট ওর ব্যালেন্স বাড়বে না খুব, একদম পুরো সেম টু সেম কনসেপ্ট, আগেও একদিন পড়িয়েছিলাম বাট বুঝে না, আরো একবার বুঝে না, কেননা তোর জানা কিন্তু খুব জরুরি এটা। তাহলে কি হবে? ব্যালেন্স বাড়ছে, ব্যালেন্স বাড়ছে, ডেবিটে কেন বাড়ছে? ইন্টারেস্ট, এটা ইন্টারেস্টের জন্য ব্যালেন্স বাড়ছে, তাহলে কত হলো? 5,60,000 থেকে যদি তুই 1.5 লাখ টাকা বাদ দিস, 4,10,000, তার উপর কত পার্সেন্ট বলেছিল বলুন কে? 5%, কত হচ্ছে? এই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যা, এই অঙ্ক ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে যাস, 20,500 টাকা, ঠিক আছে? হয়ে গেল। এইবার হচ্ছে ইনস্টলমেন্ট দেবো বছরের শেষ দিন, তাহলে আবার লেখ বাই ক্যাশ, কত টাকা ইনস্টলমেন্ট বলেছিল? কত টাকা? 1.5 লাখ টাকায় না? 1.5 লাখ টাকা, ব্যালেন্স কমবে, এই দিকে ব্যালেন্স করে ফেল। পাঁচ লাখ 80,500 থেকে 1.5 লাখ আর 1.5 লাখ, 3 লাখ টাকা বাদ দে, কত হচ্ছে? 2,80,500 হচ্ছে বাই ব্যালেন্স। কটা ইনস্টলমেন্ট দিতে পেরেছে বলতো? একটা, তাহলে আবার সেইটা বিডি কর, টু ব্যালেন্স বিডি, সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার কথা আবার 1 বছর পর, তাহলে 1 বছর ইন্টারেস্ট নিয়ে নে, টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এর উপর 5% কর, হ্যাঁ, তাহলে 2,80,000 আর 14 মানে 2,94,525, ঠিক আছে? এটা হয়ে গেল, বুঝলি তো? লোধার কাছে আমি এখন কত টাকা পাই? টাকা পাই, ওই ইনস্টলমেন্ট দিতে পারিনি, তাহলে কি করবো? ট্রাকটা তুলে নিয়ে চলে যাবো, তাহলে এখানে কি লিখবো? পাই, বলতে পারি কি লেখা উচিত? পাই গুডস রিপোর্ট, বাই গুডস রিপোর্ট লিখতে হবে, কত টাকা? 294, লেখ 294,525,
লিখে তারপর গুডস রিপোর্ট খুলে অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা সেরকম কোনো ক্যালকুলেশন না, ওই ট্রাক অ্যাকাউন্ট খুলতে হলো না, দেখেছিস তো। লাস্ট গুড রিপোর্ট অ্যাকাউন্ট, আগেরটাই তো লাস্ট, এটা নিয়ে যেতে পারে, ওটা নিয়ে যেতে পারে, এটা কিছু নেই। ডেট নেই, আর ডেটা ঘরেও করলাম না, ডেবিট ক্রেডিট। গুডস রিপোর্ট এটা অ্যাসেট, বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। তাহলে বাই গুডস রিপোর্ট, গুডস রিপোর্টে কি আসবে? টু, টু কি নাম হবে? টু লোধা কর্পোরেশন। কত টাকা? 294,525। এবার কিছু খরচা হয়েছিল দেখ, এই গাড়িটা বিক্রি করতে গিয়ে কিছু খরচা করতে হয়েছিল। তো খরচা করলে আগের অঙ্কটা করেছিলি তো, বল। খরচা করলে ব্যালেন্স বাড়বে, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বা টু ক্যাশ অ্যাকাউন্ট, যা খুশি লেখ। 3,500 টাকা, তাই তো? আচ্ছা, গাড়িটা বিক্রি করেছিস, তাহলে গাড়ি কমে, মানে বুঝিস তো, গাড়ি বিক্রি করলে কি হচ্ছে তোর, মানে যে গাড়ির অ্যাসেট বিক্রি করছিস, তাহলে অ্যাসেট কমে যাচ্ছে। ক্রেডিট দিকে লিখবি বাই ক্যাশ বা ব্যাংক। আমি যেহেতু ক্যাশ লিখেছি তো এখানে, ও ওখানে ব্যাংক লিখেছি, সেগুলো ব্যাংক লিখে দিচ্ছি। বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে বিক্রি করেছি বল গাড়ি? 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে দেখ, লাভ হলো না লস হলো? লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে। 1,975 টাকা লাভ হয়েছে, কি লিখবো? টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হয়ে গেল। আমরা শেষ হয়ে গেল। কত নম্বর করে করলাম বল এটা? 8টা। 8টা, 7টাও করবো, তাহলে চ্যাপ্টার শেষ। 7টা করি, চ্যাপ্টার শেষ, ঠিক আছে তো? কালকে নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, হ্যাঁ। পিসমিল ডিস্ট্রিবিউশন, পিসমিল। 15 মার্কস আছে, 15 মার্কস, আর 15 মার্কসের চ্যাপ্টার কিন্তু, মানে ওটা শিওর শট 15 মার্কসের চ্যাপ্টার, ঠিক আছে? 15 মার্কস চ্যাপ্টার, ভালো করে পড়বি অঙ্ক। ওই চ্যাপ্টারটা এত সুন্দর চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে কোনো ডেবিট ক্রেডিট, কোনো অ্যাকাউন্টসের দাগ কাটার ব্যাপার নেই। নর্মাল অঙ্ক, দাগ কাটার, ওটা হচ্ছে স্টেটমেন্টের অঙ্ক, শুধু যোগ বিয়োগের অঙ্ক, যোগ বিয়োগ ঠিক জানতে হবে অঙ্কের ব্যাপার, ঠিক আছে তো? আচ্ছা, দেখ শোন, এই অঙ্কটা না 2022 সালে জেনারেলে এসেছিল, ঠিক আছে? ভালো অঙ্ক, এবছর অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসতে পারে। বলছে গীতা গার্মেন্টস হ্যাজ টু ডিপার্টমেন্ট, গীতা গার্মেন্টস এর দুটো ডিপার্টমেন্ট, একটা ক্লথ ডিপার্টমেন্ট, একটা টেলারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? চলো, টেলারিং ডিপার্টমেন্ট গেটস all its requirement of cloth from cloth department at their usual selling price। মানে বলছে কি, টেলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। আরে যে টেলরিং করবে যদি ক্লথ না পায়, তাহলে টেলরিং এর কাজ করবে কি করে? তাই টেলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, তাই টেলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্ট থেকে ক্লথ নিচ্ছে কোন প্রাইসে? সেলিং প্রাইসে। চলো, from the following particular department of trading and profit and loss account for the year end 31st March 2022। চলো, দাগ কাটো। এখানে করব ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দাগ দাও। দুটো ডিপার্টমেন্ট করবে, একটা ক্লথ ডিপার্টমেন্ট, লম্বা দাগ কাটো, একটা ক্লথ ডিপার্টমেন্ট, একটা টেলরিং ডিপার্টমেন্ট। ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড, এখানে লিখবো ক্লথ ডিপার্টমেন্ট, আর এখানে লিখবো টেলরিং ডিপার্টমেন্ট।
প্রথমে দেখো কি বলেছে, ওপেনিং স্টক 2,40,32,000 লেখ, টু ওপেনিং স্টক ক্লথ 2,40,000 আর এখানে লিখবো 32,000। জাস্ট বলেছে কত, 13,60,000 আর 20,000, জানো এগুলো কোথায় কি বসে, এগুলো নর্মাল জানো। পারচেস ডেবিটে বসবে 13,60,000, আর কেইটে বসবে কত, 20,000। সেলস কেইটে বসবে 16,00,000 আর 3,20,000। সেলস কেইটে বসবে 16,00,000, 3,20,000। ঠিক আছে, এবার কি বলেছে, ট্রান্সফার অফ ক্লথ ডিপার্টমেন্ট টু টেলারিং ডিপার্টমেন্ট, মানে বলছে ট্রান্সফার অফ ক্লথ, ক্লথ কাকে মাল বিক্রি করছে, টেলারিং কে বিক্রি করছে, তার মানে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে গুডস বিক্রি করছে, ঠিক আছে তো। তাহলে ক্লথ বিক্রি করছে টেলারিং কে, তাহলে সেল কার পারচেস কার এরকমকে বুঝতে হবে। ক্লথ ডিপার্টমেন্ট টেলারিং ডিপার্টমেন্টকে বিক্রি করছে, তাহলে টেলারিং ডিপার্টমেন্ট কিনছে আর ক্লথ ডিপার্টমেন্ট বিক্রি করছে, তাহলে ক্লথ ডিপার্টমেন্টের সেলস, ঠিক আছে তো, 2,00,000 টাকা। তাহলে ক্লথের সেলস 2,00,000 টাকা আর টেলারিং এর পারচেস 2,00,000 টাকা। এটা কন্টাইন্ট, এখানে লিখবো বাই গুডস ট্রান্সফার, লিখতে পারো বাই গুড ট্রান্সফার, আর এখানে লিখবো টু গুডস ট্রান্সফার, ব্যাস। ক্লিয়ার। নেক্সট কি বলেছে, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স খরচা ট্রেডিং এর ডেবিটে বসবে, ট্রেডিং এর ডেবিটে লেখো 48,000 টাকা, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। নেক্সট সেলিং এক্সপেন্স পিএল এ বসে, পিএল এর ডেবিটে লেখো সেলিং এক্সপেন্সেস, নিচে লিখলাম, এখানে লিখলাম সেলিং এক্সপেন্সেস পিএল এর ডেবিটে। কত কত বলেছে, 20,000 আর 8,000। ক্লোজিং স্টক বলেছে 4,00,000 আর 60,000, লিখে দাও ক্লোজিং স্টক 4,00,000 আর 60,000, হ্যাঁ লিখো বাই ক্লোজিং স্টক 4,00,000 আর 60,000। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আগে ট্রেডিং অ্যাকাউন্টটা মিলিয়ে দাও, ট্রেডিং এর কেইটে বেশি হবে, 16 আর 2 18, 18 আর 4 22,00,000, এইট দিকে হলো 22,00,000 টাকা, সেটা আবার এইদিকে লিখলাম 22,00,000। ডেবিট গুলো বাদ দেবো কত, 22,00,000 টাকা থেকে বাদ দেবো কত, 2,40,000, বাদ দেবো কত, 13,60,000, কত হচ্ছে, বাদ দিয়ে হচ্ছে 6,00,000 টাকা। একই রকম ভাবে কেইট দিকটা যোগ করবো, 3,20,000 আর 60 যোগ করে হচ্ছে 3,80,000, 3,80,000 থেকে আমরা বাদ দেবো ডেবিট গুলো, 3,80,000 থেকে ডেবিট সাইড বাদ দেবো কত, 32,000, বাদ দেবো কত, 20,000, ঠিক আছে, বাদ দেবো কত, 2,48,000, একবারে 2,48,000, কত হচ্ছে, 80,000 টাকা। এটাকে বলে টু গ্রস প্রফিট সিডি, সেটা আবার এই দিকে লিখবো বাই গ্রস প্রফিট বিডি, কত, 6,00,000 আর 80,000। ঠিক আছে, আর কোনো খরচাপাতি আছে কিনা দেখো, নিচে অ্যাডজাস্টমেন্ট পড়ি আমরা, অ্যাডজাস্টমেন্টে কোনো খরচা দেখবে, বাকি সব পরে পড়বো, খরচা কোনো আছে কিনা। বলছে জেনারেল এক্সপেন্সেস অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার 92,000 টাকা, জেনারেল এক্সপেন্স, ঠিক আছে দরকার নেই, মনে করো কেউ মনেই করছি খরচা নেই, মনে করছি খরচা নেই, এটা স্যার আছে তো জেনারেল এক্সপেন্সেস, এটা এটা পরে করবো, ঠিক আছে তো, মানে অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আছে ডিপার্টমেন্ট করতে গেলে, আগে তো একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা কি করছে, ডিপার্টমেন্ট ট্রেডিং করতে বলছে, ডিপার্টমেন্ট পিএল করতে বলছে, তারপর এই দুটো করার পর একটা জেনারেল পিএল করবো, আমরা জেনারেল পিএল এই খরচাটা নেব। যেই খরচাটা মাথায় রাখবে, যেই সমস্ত খরচাগুলো
কম্বাইন দেবে, মানে একসাথে দেবে, সেইগুলো তুমি জেনারেল পিএল নেবে। আর যে সমস্ত খরচা ডিপার্টমেন্ট ওয়াইজ দেবে তুমি ডিপার্টমেন্টালি নিয়ে নেবে। ঠিক আছে তো, এগুলো বেসিক ক্লাসে আমরা করিয়েছি। ঠিক আছে তো, তো 6 লাখ টাকা এখানে, আর এখানে হচ্ছে তোমার 80,000 টাকা। 6 লাখ, আর এখানে হচ্ছে 80,000। 6 লাখ থেকে 20,000 বাদ দিলে কত হবে? 5,80,000। আর 80,000 থেকে 8,000 বাদ দিলে কত হবে? 72,000। টু টু লিখবো কি? নেট প্রফিট, সিডি। তাহলে এটা কি বেরোলো? এই যে নেট প্রফিটটা বেরোলো, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল নেট প্রফিট। এরপরে তোমাকে এই অঙ্কটার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে জেনারেল পিএল। এখন তোমাদের মনে প্রশ্ন থাকবে, যেহেতু মেন ক্লাসে আমরা বহুবার বলেছি জেনারেল পিএল কখন খুলতে হয়। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো আগের অঙ্কটা করলে, এখন জেনারেল পিএল খোলেননি কেন? তাহলে এই অঙ্কটা কেন খুলছেন? দেখো একটাই কারণ, এই অঙ্কে জেনারেল পিএল তুমি কখন খুলবে? যখন তুমি দেখবে একটা ডিপার্টমেন্ট যখন আর একটা ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করবে সেলিং প্রাইসে, সেলিং প্রাইসে গুডস ট্রান্সফার করলেই জেনারেল পিএল খুলবো, আদারওয়াইজ খোলার দরকার নেই। কারণ এই অঙ্কটায় প্লট ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করেছিল সেলিং প্রাইসে, এই জন্যই জেনারেল পিএল খুললাম। কারণ দুটো ডিপার্টমেন্ট যখন মার্জ হয়ে যাচ্ছে, তাই না, যখন কেউ কারোর থেকে প্রফিট আর্ন করতে পারে না। এবার যখন দুটো ডিপার্টমেন্ট মার্জ হয়ে গেল, তো কেউ তো কারোর থেকে প্রফিট আর্ন, মানে মার্জ হওয়া কি, একটাই কোম্পানি, একটা কোম্পানির মধ্যে দুটো ডিপার্টমেন্ট, তখন একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের গুডস বিক্রি সেলিং প্রাইসে, কিন্তু কেউ তো কখনো প্রফিট করতে পারে না, তাই না? ওই যে প্রফিটটা, কত টাকা প্রফিট করলো, প্লট ডিপার্টমেন্ট যে টেলারিং ডিপার্টমেন্টকে মালটা বিক্রি করলো, যে কত টাকা প্রফিট আর্ন করলো, সেটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন দেখো কতটা প্রফিট আর্ন করলো। অ্যাকচুয়ালি দেখো ওই যে প্রফিটটা বের করব, ওইটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট। ধরো টেলরিং প্লট ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করেছে, তার মানে কতটা, মানে যে এখানে কত টাকার মাল বিক্রি করেছে, ধরো আমি বলছি প্লট ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে 2 লাখ টাকার মাল বিক্রি করছে সেলিং প্রাইসে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু প্রফিট আছে, অবশ্যই প্রফিট আছে। কিন্তু টেলরিং ডিপার্টমেন্টকে মাল বিক্রি করেছে, এবার টেলরিং ডিপার্টমেন্টের সব মাল তো টেলরিং ডিপার্টমেন্ট ইউজ করতে পারেনি, কাজ তো করতে পারেনি। কিছু মাল তো গোডাউন, যেই মালগুলো ইউজ করে ফেলছে তাও সে ভুলে যাও, ওটার কাজ মিটে গেল। কিন্তু যেই মালটা এখনো আনসোল্ড অবস্থায়, বা বলতে পারো ক্লোজিং স্টক অবস্থায় পড়ে আছে, ঠিক আছে, যতটা ক্লোজিং স্টক অবস্থায় পড়ে আছে ওর মধ্যে কতটা প্রফিট আছে, সেই প্রফিটটাকেই তোমাকে খুঁজে বার করতে হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে তো, তাহলে এটা হলো, এখানে লিখবো বাই ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো, একবারে লিখে দাও 5,80,000 যোগ 72,000। তাহলে বুঝতে পারলে কখন জেনারেল পিএল খুলতে হয়। একটা কোম্পানি যখন আর একটা কোম্পানিকে গুডস ট্রান্সফার করবে সেলিং প্রাইসে, তখন জেনারেল পিএল খুলবো। জেনারেল পিএল থেকে আমরা বের করব আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। ঠিক আছে, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে, মানে একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করে, ঠিক আছে, ট্রান্সফার করতেই পারে, এবং যদি কস্ট প্রাইসে করে কোনো সমস্যা নেই, যদি সেলিং প্রাইসে করে তাহলে তো এক্সট্রা তো প্রফিট আছে, ওই প্রফিটটা বের করতে হবে। এবং ধরো একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্ট যে গুডস ট্রান্সফার করলো, তার মধ্যে অনেকটা গুডস তো ইউজ করে ফেলে, যতটা ইউজ করতে পারলো না তার ওই পোর্শনের প্রফিটটা বের করতে হবে। তাহলে কত যোগ করো, 5,80,000 যোগ 72,000, কত হচ্ছে? 6,52,000। এখানে লিখবো টু জেনারেল এক্সপেন্স, যেটা কোশ্চেনে বলে দিয়েছিল। কত টাকা? 92,000 টাকা জেনারেল এক্সপেন্সেস। এবার কি বলেছে, দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট, জেনারেল ব্যাপার। প্লট ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে মাল বিক্রি করছে, একটা যে ডিপার্টমেন্ট মাল বিক্রি করে সে করবে প্রফিট, যে মাল কিনবে তার গোডাউনে মাল পড়ে থাকবে, যে মাল কিনবে তার গোডাউনে মাল পড়ে থাকবে। দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউম টু consist 80% cloth,
তা বলছে যে টেলরিং ডিপার্টমেন্টের স্টকে যত টাকা ভ্যালু আছে তার মধ্যে 80% ক্লথের থেকে নেওয়া, 80% হচ্ছে ক্লথ, আর বাকি 20% আদার এক্সপেন্সেস। তাহলে তো সবার প্রথম ওয়ার্কিংস করব, কি করব, ওয়ার্কিংসে এটা লিখবো, জিপি বের করবো, জিপি রেশিও বের করবো। লেখো রেট অফ গ্রস প্রফিট, কি লিখবো, রেট অফ গ্রস প্রফিট, ঠিক আছে, রেট অফ গ্রস প্রফিট অফ কোন ডিপার্টমেন্ট, অফ রেট অফ গ্রস প্রফিট অফ ক্লথ ডিপার্টমেন্ট, ক্লথ ডিপার্টমেন্টের গ্রস প্রফিট বের করছি, ক্লথ ডিপার্টমেন্টের গ্রস প্রফিট, কারণ সিম্পল ব্যাপার, মাথায় রাখবে, প্রফিট করবে কে, ক্লথ, ক্লথ করবে প্রফিট, তাহলে ক্লথের গ্রস প্রফিট বের করব কোন বছর, এই বছর। আচ্ছা এই বছরটা কি নাম বলেছে, বছর কোন বছর এটা, 20-21, 21-22, এই বছর হচ্ছে 21-22, 21-22-এর প্রফিটটা বের করবো। সিম্পল ব্যাপার, ছোটবেলা থেকে শিখে আসছো তুমি, প্রফিট বের করবো ফর্মুলা কি, গ্রস প্রফিট বাই সেলস প্লাস ট্রান্সফার নেবে, ট্রান্সফার, শুধু সেল নিলে তো হবে না, শুধু সেল নিতে হবে না, ক্লথ ডিপার্টমেন্ট ও তো নিজে একটা সেল করেছে, মানে বাইরে আউটসাইডারকে সেল করেছে, আবার ডিপার্টমেন্টের মধ্যে সেল করেছে, দুটোকে মিলিয়ে নিতে হবে, ইন্টু 100। তাহলে বলো ক্লথের গ্রস প্রফিট কত, স্যার ক্লথের গ্রস প্রফিট 6 লাখ, ডিভাইড বাই ক্লথের সেল কত, স্যার ক্লথের সেল হচ্ছে আপনার 16 লাখ, আর ট্রান্সফার হচ্ছে 2 লাখ, 16 লাখ আর 2 লাখ 18 লাখ, ইন্টু 100, তাহলে কি হবে 6 লাখ বাই 18 লাখ ইন্টু 100 করলে কত হচ্ছে, 33.33%। এটা হয়ে গেল 33.33%। এবার আমরা কি বের করবো দেখো, এবার আমরা বের করবো, কেননা কোশ্চেনে বলে দিয়েছে টেলরিং, হ্যাঁ টেলরিং, টেলরিং ডিপার্টমেন্টের যত টাকা স্টক আছে, টেলরিং ডিপার্টমেন্টের যত টাকা স্টক পড়ে আছে তার 80% ক্লথ থেকে নেওয়া, তাহলে এখানে আমরা ওয়ার্কিংস করব, আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক, আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টকে কত আছে, ক্লোজিং স্টকে আছে তোমার 60,000, ক্লোজিং স্টকে আছে 60,000, কার ক্লোজিং স্টকে 60,000 আছে, কার ক্লোজিং স্টকে, টেলরিং এর ক্লোজিং স্টকে 60,000 আছে, যত আছে তার মধ্যে 80% কার থেকে নেওয়া, এই যতটা ক্লোজিং স্টক আছে তার মধ্যে 80% তোমার ক্লথ থেকে নেওয়া, তাই এখানে 80% করবো, তাহলে এতটা, এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তোমার টেলরিং ডিপার্টমেন্টে যতটা ক্লোজিং স্টক আছে তার 80% ক্লথ থেকে নেওয়া, তাহলে 60,000-এর মধ্যে 80% কার, ক্লথের, ঠিক আছে তো, 80% ক্লথের, তাহলে এখানে কোনো 60,000 80% ইন্টু প্রফিট কত পার্সেন্ট, প্রফিট এই যে 33.33 মানে 1/3 করে দাও, 16,000 টাকা, এটা হলো আনরিয়াল প্রফিট অন ক্লোজিং স্টক। এবার বলছে আনরিয়ালাইজড প্রফিট অন ওপেনিং স্টক, এটা কোশ্চেনে মেনশন করলে তবেই করবে, আদারওয়াইজ করার দরকার নেই। তো দেখো ওপেনিং স্টক কত ছিল, টেলরিং ডিপার্টমেন্টের ওপেনিং স্টক ছিল 32,000, তাহলে তার 80% করবো, ইন্টু কত প্রফিট, 1/3 করলে হবে না, আগের বছর প্রফিট কত ছিল, আগের বছর প্রফিট ছিল তোমার 30% অন সেলস, তাহলে এখানে করবো 30%, তাহলে করো 32,000-এর উপর 80% ইন্টু 30%, কত হচ্ছে 7,680, ক্লোজিং স্টক হবে 16,000, তাহলে দেখো ক্লোজিং স্টক ট্রেডিং এর কেইটে ছিল, তার ডেবিটে হবে, লেখো ডেবিটে লেখো 2, আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক কত, 16,000 টাকা,
আর এইদিকে লেখো কেইটে লেখো বাই আনরিয়ালাইজ প্রফিট অন ওপেনিং স্টক। ঠিক আছে, কত হচ্ছে 7,600। অঙ্ক শেষ, ব্যালেন্স করে দাও, মিলে গেল। 6,52,000 যোগ 7,680 কত হচ্ছে 6,59,680। ঠিক আছে, তো তার থেকে মাইনাস করব 92,000, তার থেকে মাইনাস করব 16,000, কত হচ্ছে বাদ দিয়ে 5,51,680। এটা হচ্ছে টু, মানে কি লিখতে হয়, যেটা ব্যালেন্স বেরোয় তাকে বলতে হয় যে টু জেনারেল পিএল অ্যাকাউন্ট। লিখো টু জেনারেল পিএল অ্যাকাউন্ট। শেষ, অঙ্কটা শেষ হবে। ঠিক আছে, চলো 66 নম্বর সামটা। এই অঙ্কটা সিইউ বিকমে এসেছিল 2022-তে, ভালো একটা অঙ্ক। ঠিক আছে, এটা লসের অঙ্ক, অ্যাবনর্মাল লসের অঙ্ক আছে। তো দেখো কি বলছে, হোলস অফ গোয়া কনসাইন 50 মেশিন কস্টিং 4,000 ইচ। ঠিক আছে, 4,000 ইচ, এটা বোমকেশ হবে। ঠিক আছে, বোমকেশ অফ ব্যাঙ্গালোর। তার মানে গোয়া থেকে গুডস গুলো কোথায় যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে। ঠিক আছে, গোয়া থেকে গুডস গুলো ব্যাঙ্গালোরে যাচ্ছে। আর এটা কস্ট প্রাইসের অঙ্ক, আগেই বলে দিচ্ছি, কারণ প্রথমে বেসিক অঙ্ক করায়, তারপর আমরা একটু ইনভয়েসের দিকে যাব। তার মানে গোয়া থেকে গুডস গুলো কোথায় যাচ্ছে, তোমার ব্যাঙ্গালোরে যাচ্ছে। 50 মেশিন পাঠানো হচ্ছে এক একটা মেশিন 4,000 টাকা। তাহলে চলো আগে কনসাইনমেন্ট করতে গেলে কেমন দাগ হয় সেই দাগটা কেটে নিই, তারপর অঙ্কটা করে দিচ্ছি। খুব সোজা একটা অঙ্ক। তো দাগটা কেটে নিই। প্রথমে লিখবো ইন দা বুকস অফ, লেখো প্রথমে লিখবো ইন দা বুকস অফ। তো ইন দা বুকস অফ কি লিখবো, ফর্মস। ঠিক আছে, অফ, ইন দা বুকস অফ লিখলাম, তার নিচে লিখবো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ক্রেডিট সাইড, আর এদিকে লিখবো ডেবিট সাইড। ঠিক আছে, প্রথমে প্রথমে কি হচ্ছে দেখো, গোয়া থেকে কতগুলো মেশিন ব্যাঙ্গালোরে পাঠানো হয়েছে, কোশ্চেনে বলেছে 50টা মেশিন পাঠানো হয়েছে, তাই আমরা লিখবো। আর ডেবিট দিকে সমস্ত এক্সপেন্সেস শো করবো, আর ক্রেডিট দিকে সমস্ত ইনকাম দেখাবো। তো ডেবিটে লেখো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে কতগুলো গুডস সেন্ড করা হয়েছে, বলছে 50টা মেশিন 4,000 টাকা করে। লেখো 50টা মেশিন 4,000 টাকা করে, তাহলে 50 × 4,000 কত হচ্ছে 2 লাখ। তাহলে গোয়া থেকে মেশিন গুলো ব্যাঙ্গালোরে যাচ্ছে। তাহলে ঠিক আছে, হয়ে গেল। এইবার এই মেশিন গুলো যেতে, গোয়া থেকে ব্যাঙ্গালোর যেতে গেলে কিন্তু খরচা করতে হবে, যেমন গাড়ি ভাড়া। তো কত লেগেছে, গাড়ি ভাড়া ক্যারেজ লেগে 2,120। আর এতগুলো গুডস গোয়া থেকে ব্যাঙ্গালোর যাবে, অবশ্যই ইন্স্যুরেন্স করে পাঠানো হবে, ইন্স্যুরেন্স এত টাকা, আর ফ্রেট এত টাকা। এই খরচাগুলো কে করেছে, এই খরচাগুলো কনসাইনার করেছে। এই সমস্ত খরচা কনসাইনার করেছে, এই সমস্ত খরচা কনসাইনার করে। তাহলে লেখো ডেবিট দিকে লেখো টু ব্যাংক। কনসাইনারের বইতে কনসাইনার খরচা কি হবে, ব্যাংক বলে লিখবে টু ব্যাংক। দেখো এটা আমাদের কনসাইনমেন্টের 13 নম্বর ক্লাস, যেটা আমাদের ডিভিশন ক্লাস। আমাদের প্রথম থেকে টু দা পয়েন্ট বোঝানো হচ্ছে। তোমরা যারা দেখেছো ক্লাস অবশ্যই জানো, প্রথম দিকে পুরো বেস ক্লিয়ার করা হয়, তারপর আমরা আস্তে আস্তে এসেছি, এত ডিভিশন করাচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি লিখবো, এখানে এখানে কনসাইনার কি খরচা করেছে, ক্যারেজ করেছে 2,120। লেখো ক্যারেজ
ক্যারেজ খরচা করেছে 2120 টাকা। আর কি খরচা করেছে? ইন্স্যুরেন্স করেছে 19,380। লেখো, ইন্স্যুরেন্স খরচা করেছে 19,380। আর ফ্রেট খরচা করেছে কত টাকা? কোশ্চেন পড়ে দেখে নাও, ফ্রেটের খরচা করেছে কত? 3,500 টাকা। 3,500 টাকা। তিনটে যোগ করে দেখো কত বেরোচ্ছে। 2120, 19380 আর 3500 কত হচ্ছে? 25,000 হয়ে গেল। তারপরে পড়ো কি বলেছে এরপর, টু মেশিনস ওয়ার টোটালি ড্যামেজ ইন ট্রানজিট। তাহলে দুটো মেশিন রাস্তায় নষ্ট হয়ে গেছে। গোয়া থেকে যখন ব্যাঙ্গালোরে গুডস গুলো পাঠাতে দুটো মেশিন রাস্তায় ড্যামেজ হয়ে গেছে। তাহলে লস আমরা দু ধরনের জানি, একটা নর্মাল লস হয় আর একটা অ্যাবনর্মাল লস হয়। তাহলে এখানে গুডস ডেস্ট্রয়েড ইন ট্রানজিট, এই ধরনের লসটা কি লস? এই ধরনের লস অফকোর্স অ্যাবনর্মাল লস। যেই লস সমস্ত বিজনেসে হয় তাকে বলে নর্মাল লস। কিন্তু আজকে আমার বিজনেসে ধরো আমি তোমাকে মাল পাঠাচ্ছি, রাস্তায় তোমার ড্যামেজ হয়েছে, সবার ক্ষেত্রে এই লসটা নাও হতে পারে, ঠিক আছে? তো অ্যাবনর্মাল লস কাকে বলে? যেটা কয়েকজনের সঙ্গে হয় তাকে বলে অ্যাবনর্মাল, আর যেগুলো সবার সঙ্গে হয় তাকে বলে নর্মাল। তো এটা কিন্তু এক ধরনের অ্যাবনর্মাল লস। প্রশ্ন হলো, সে এই লসটা কে বিয়ার করবে? এই লসটা বিয়ার করবে কিন্তু তোমার কনসাইনার। কেন? কনসাইনির কাছে এখনো মেশিন পৌঁছয়নি। তাহলে এই লসটা কাকে বিয়ার করতে হবে? কনসাইনারকে বিয়ার করতে হবে। ঠিক আছে? তো চলো, আমরা যেইভাবে শিখেছি পূর্ববর্তী প্রিভিয়াস ক্লাসগুলোতে, আমরা একটা ওয়ার্কিংস করতাম। ওয়ার্কিংস এর নাম কি দেবো? কনসাইনমেন্ট স্টক। লেখো, ওয়ার্কিংস এর নাম দেব কি? লিখবো কনসাইনমেন্ট স্টক। এটা ক্যালকুলেট করবো, ইউনিটস লিখবো আর একটা লিখবো কি? রুপিস। প্রথমে কি লিখবো? গুডস সেল। কতগুলো মেশিন পাঠানো হয়েছে? কোশ্চেন পড়ে ভালো করে দেখো, কোশ্চেনটা ভালো করে বলো, কতগুলো মেশিন পাঠানো হয়েছে? 50টা মেশিন পাঠানো হয়েছে। লিখলাম 50টা মেশিন। কত ছিল? 2,00,000 টাকা। প্লাস এর সাথে কি করব? কনসাইনারের খরচা যোগ করব। কনসাইনারের খরচাটা যোগ করবো। দেখো কনসাইনার কত খরচা করে দেখতে পেয়েছো? এই দেখো 25,000 টাকা। টাকার ঘরে লিখে দাও, তোমরা প্রত্যেকে টাকার ঘরে লিখে দাও 25,000। এখানে হলো 50 আর এখানে হলো 2,25,000। এইবার কতগুলো মেশিন রাস্তায় ড্যামেজ হয়েছে? স্যার দুটো মেশিন রাস্তায় ড্যামেজ হয়েছে। তাহলে মাইনাস দিয়ে লেখো গুডস ড্যামেজ ইন ট্রানজিট। ঠিক আছে? কি লিখবো? গুডস ড্যামেজ ইন ট্রানজিট। কতগুলো? দুটো। তাহলে কি করে ক্যালকুলেট করবো? 50টার ভ্যালু যদি 2,25,000 হয়, 2,25,000 যদি 50টা মেশিনের ভ্যালু হয়, তাহলে দুটো মেশিনের ভ্যালু কত হচ্ছে? 9,000। কত হচ্ছে? 9,000। তো 50 থেকে 2 বাদ দিলে কত হলো? 48। 2,25,000 থেকে 9 বাদ দিলে হয় 2,16,000। হয়ে গেল। এরপরে কি বলেছে? এরপর কোশ্চেন পড়ো। এরপরে কি বলেছে? আরো তিনটে মেশিন ওয়্যার ইয়েট টু বি রিসিভড বাই ওমকেশ। ঠিক আছে? তার মানে ব্যোমকেশ তিনটে মেশিন এখনো পায়নি। তার মানে গুডস গুলো কোথায় আছে? স্যার রাস্তায় পড়ে আছে। তাহলে কি লিখবো? স্টক ইন ট্রানজিট। এটাকে বলবো স্টক ইন ট্রানজিট। মাইনাস করো স্টক ইন ট্রানজিট। এর ভ্যালু কি করে বের করবো? 2,16,000 কতগুলোর ভ্যালু? 48টার ভ্যালু হলে তিনটের ভ্যালু কত? এই 2,16,000, 48টার ভ্যালু হলে তিনটের ভ্যালু কত? কত হচ্ছে? 13,500। বাদ দিয়ে দেখো কত? 48 থেকে 3 বাদ দিলে 45।
2,16,000 মাইনাস 13,500 কত হচ্ছে? 2,16,000 মাইনাস 13,500 হচ্ছে 2,02,500, 2,02,500 হয়ে গেল কমপ্লিট। এইবার এই দুটো পোস্টিং করব। একটা যে গুডস ড্যামেজ ইন ট্রানজিট, এটা কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে তোমরা প্রত্যেকে লিখে দাও, ক্রেডিট দিকে প্রত্যেকে লিখে দাও। লেখো বাই গুডস ড্যামেজ বাই গুডস ড্যামেজ ইন ট্রানজিট। কত টাকা বের করলাম আমরা? গুডস ড্যামেজ ইন ট্রানজিট 9,000, 9,000 লিখে দাও, লিখে দাও 9,000। আর কি ছিল? বাই স্টক ইন ট্রানজিট কত বের করলাম? 13,500 লিখে দাও, লিখে দাও স্টক ইন ট্রানজিট 13,500। এবার আবার কোশ্চেনে চলে আসো, আবার কোশ্চেন চলে আসো। এবার কি বলেছি? তাহলে 50টার মধ্যে 5টা মেশিনের গল্প তো পেলাম, এখনো 45টা মেশিন পড়ে আছে। এই 45টা মেশিনের মধ্যে কনসাইনি, ঠিক আছে, অর্থাৎ বোমকেশ 30টা মেশিন বেচে দিয়েছে, ঠিক আছে, একটা প্রফিটে পেয়েছে 1,500 টাকা ইচ, 1,500 টাকা ইচ মানে 1,500 টাকা প্রফিটে বেচেছে। তাহলে সেল করেছো 30টা মেশিন, করো এই দিকে লেখো, লেখো সেল করেছে স্যার বোমকেশ, লেখো বাই বোমকেশ, যে সেল করে তার নাম লিখবে সেল। 1,500 টাকা প্রফিটে বিক্রি করেছো। তাহলে কিনেছিল কত টাকা দিয়ে? 4,000 টাকা দিয়ে, মানে কনসাইনিকে 4,000 টাকার দামে গুড পাঠিয়েছিল, 1,500 টাকা প্রফিট করেছে, মানে 5,500 করে বিক্রি করে, 30 ইন্টু 5,500। আশা করি বুঝতে পেরেছো। কনসাইনার যে কনসাইনিকে পাঠিয়েছিল কত করে? 4,000, 4,000 করে বুঝতে পেরেছিল, ও আর 1,500 টাকা প্রফিট থেকে বেঁচেছে। তাহলে কি হচ্ছে দেখো, 30 ইন্টু 5,500 কত হচ্ছে? 1,65,000 হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কি বলেছে? বলছে and charge a commission 5% সেল। ও কমিশন চার্জ করছে সেলের 5%। তার উপর নিচে বলে দিয়েছিল দেখো, হি পে, মানে কনসাইনি, হি বলতে এখানে কনসাইনি, কনসাইনি কি খরচা করেছে? কনসাইনি কিনতে খরচা করেছে, ঠিক আছে। তাহলে লিখো কনসাইনি খরচা, লিখো ডেবিট দিকে লেখো টু টু ব্যোমকেশ অ্যাকাউন্ট, টু ব্যোমকেশ অ্যাকাউন্ট লিখো, টু ব্যোমকেশ অ্যাকাউন্ট, ঠিক আছে। কনসাইনি যদি কোনো খরচা করে তাহলে কনসাইনির নাম লিখবো, ঠিক আছে। তাহলে কি কি খরচা করেছে, খরচাগুলোর নাম দেখে দেখে বসাও। আনলোডিং চার্জেস 3,000 টাকা, আনলোডিং চার্জেস 3,000 টাকা। তারপর বলেছে কি ওয়ার হাউস রেন্ট 4,000 টাকা, ওয়ার হাউস রেন্ট 4,000 টাকা। তারপর কি বলেছে? সেলসম্যান স্যালারি 5,000 টাকা, লিখো সেলসম্যান স্যালারি 5,000 টাকা, লিখো সেলসম্যান স্যালারি। 3,400, 7,500 হয়ে গেল, এত অব্দি ক্লিয়ার। এবার বোমকেশের কমিশন, মানে বোমকেশ যে গুডসটা বিক্রি করলো মেশিন গুলো, কমিশন পাবে, লিখো টু, আবার লিখো টু বোমকেশ অ্যাকাউন্ট, বলে লেখো কমিশন। তো কমিশন কার উপর হয়? সেলের উপর হয়। তো সেল 1,65,000 টাকা ছিল, তার উপর 10% কমিশন, মানে 16,500 টাকা। সরি কত পার্সেন্ট দেখে নি একবার, 10% না 5% বলেছিল? 5%, সরি 5% বলেছিল। কত হচ্ছে? 8,250 শেষ। এবার কনসাইনমেন্ট স্টকটা বের করে দিই আমরা। এবার এখানে লিখবো নন রেকারিং এক্সপেন্সেস, নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইন, নন রেকারিং এক্সপেন্সেস
পেড বাই কনসাইন। ঠিক আছে, কনসাইনে কি কি খরচা করে, নন রেকারিং খরচা কি, যেই খরচা একবার করা হয় তাকে বলে নন রেকারিং। এই তিনটের মধ্যে কোন খরচাটা একবার করা হয়েছে? দেখো, আনলোডিং, আনলোড কি বারবার করতে হয়? আনলোড কি বারবার করতে হয় না স্যার, আনলোড একবারই। ওয়ার হাউস রেন্ট বারবার করতে হবে, সেলসম্যান স্যালারি বারবার দিতে হবে, তাহলে আনলোডিং চার্জেসটাই হচ্ছে একবার করতে হয়। তাহলে যে খরচা একবার করতে হয় তাকে বলে নন রিকারিং। তাহলে এখানে নন রিকারিং খরচার নাম কি বলেছে? আনলোডিং চার্জেস। কত টাকা? 3,000 টাকা। লেখো 3,000। টোটাল করো 45 আর এটা 2,05,500 টাকা হয়ে গেল। তাহলে লিখবো, এখানে লেখো আনসোল্ড, লেখো আনসোল্ড স্টক। তো 45টার মধ্যে 30টা বেচে দিয়েছো, আছে এখনো 15টা মেশিন। এই 15টা মেশিনের ভ্যালু বের করো। বলতে পারি আমরা 45টা মেশিনের ভ্যালু যদি 2,05,500 হয়, 2,05,500 45টা মেশিনের ভ্যালু হয়, তাহলে 15টা মেশিনের ভ্যালু কত? 2,05,500 যদি 45টা মেশিনের ভ্যালু হয়, তাহলে 15টা মেশিনের ভ্যালু কত? 68,500। 68,500। এটা হয়ে গেল আমাদের ক্লোজিং স্টক। লেখো ক্লোজিং স্টক। তাহলে এই দিকে লিখবো বাই কনসাইনমেন্ট স্টক। লেখো বাই কনসাইনমেন্ট স্টক 68,500। এই দিক যোগ করে একটা করে 9,000 প্লাস 13,500 প্লাস 1,65,000 প্লাস 68,500 কত হচ্ছে? 2,56,000। তার থেকে এক একটা করে মাইনাস করো, তার থেকে এক একটা করে মাইনাস করো সব। কত হচ্ছে দেখো, মাইনাস করলে 2,00,000 মাইনাস 25,000 মাইনাস 12,000 মাইনাস 8,250 কত হচ্ছে? 10,750। ঠিক আছে, এটা হলো প্রফিট। লেখো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লেখো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত? 10,750। এটাকে বলা হয় প্রফিট অন কনসাইনমেন্ট। তাহলে এই অঙ্কটা আমরা কমপ্লিট করালাম। ঠিক আছে, বারবার বলছি রিভিশন ক্লাস হচ্ছে। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে হয়তো প্রথম ক্লাসে একটাই অঙ্ক করেছি, ধরে ধরে টু দা পয়েন্ট বুঝিয়েছি, এই আইটেম কেন ডেবিটে বলবে, এই আইটেম ক্রেডিটে বলবে। যদি কারোর যদি অসুবিধা হয় ফার্স্ট টাইম দেখছো, তাহলে তোমাদের একটা রেফার করব, আমাদের ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে, পাবলিক করা আছে, সবাই দেখতে পারে। প্রথম ভিডিও দেখে নাও, তারপর বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা করালাম। এই অঙ্কটা 2022 জেনারেল এসেছিল, তার পাশাপাশি সিএস ইন্টারও এসেছিল অঙ্কটা, সিএস ইন্টারেও এসেছিল অঙ্কটা। তো দেখ অঙ্কটা কি বলেছে, কিছু নেই। বলছে একটা কোম্পানি লস অফ প্রফিট ইন্স্যুরেন্স পলিসি কত বলে? 12,60,000। পলিসি বলেছে 12,60,000। দ্য পিরিয়ড অফ ইন্ডিমিনিটি, ইন্ডিমিনিটি পিরিয়ড কত? 3 মাস বলেছে। আর ফায়ার অকার কবে? আগুন লেগে 31 মার্চ 2022 তে আগুন লেগেছে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। সেল বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/21। তার মানে এখানে কিন্তু একটা বোঝা যাচ্ছে, আগের অঙ্কটা ছিল ফিনান্সিয়াল ইয়ার, এটা কি আছে? এটা হচ্ছে কি ফিনান্সিয়াল বা অ্যাকাউন্টিং ইয়ার ছিল আগের অঙ্কটা। তাহলে এই অঙ্কটা কি আছে? ক্যালেন্ডার ইয়ার আছে, ক্যালেন্ডার ইয়ারের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো বলছে সেল ফর দ্য ইয়ার ইন 31/12/21। আচ্ছা, দ্য পিরিয়ড ফ্রম 1/4/21 থেকে 1/4/21 থেকে 31/3/22। আচ্ছা ঠিক আছে, তাও হচ্ছে পিরিয়ড ওয়ান, সব বলে দিই। আগের ইয়েটা সাজাতে হবে, আগের যেমন ছবির মতো আঁকলাম, টাইম লাইন ড্র করতে হবে। এটা হচ্ছে মেন, হচ্ছে টাইম লাইন ঠিক করে করতে না পারলে তাহলে অঙ্ক ভুলে যাবে, পুরোপুরি ভুলে যাবে অঙ্ক। মেন হচ্ছে টাইম লাইন আঁকলে অঙ্কটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে কারেন্ট ইয়ার। তাহলে প্রথমটা প্রিভিয়াস ইয়ার, ডেট গুলো বসা, বসা থাক, টাইম লাইনটা ড্র কর। এটা প্রিভিয়াস ইয়ার আর এটা হচ্ছে কারেন্ট ইয়ার।
আগের বার ছিল 2021 আর এবছর হচ্ছে 2022। তাহলে এখানে যে ডেটটা করি 1/1/22 থেকে 31/12/22, এটা হচ্ছে 1/1/21 থেকে 31/12/21। এবার দেখ আগুন লাগার ডেটটা দেখ, এক একটা করে দেখ। যখনই এরকম লসের কমিটি অঙ্ক দেবে তুই না আগে দুটো বছর আর ভালো করে দেখে নিবি শেষটা কবে বলছে, ডেট এন্ডিং ডেটটা কবে, এটা খুব জরুরি। কারণ কোন কোন অঙ্ক মার্চে শেষ হবে, কোনো অঙ্ক ডিসেম্বরে শেষ হবে, কোনো অঙ্ক কোনো সময় জুন মাসেও শেষ বলবে, ঠিক আছে তো? এটা দেখে নিতে হবে, এগুলো দেখতে হবে কি বলছে। আচ্ছা, তারপর দেখবি আগুন কবে লিখেছে 31/3/22। তো 31/3/22 কোন পিরিয়ডের মধ্যে পড়ছে? এই দেখ একটু আগে করি, এরকম সময় 31/3/22 এই দিন আগুন লাগছে। ঠিক তার আগের বছর কত হবে এটা? 31/3/21। এবার ইন্ডিমিটেড পিরিয়ড কত বলেছে? এবার দেখতে হবে ইন্ডিমিটেড পিরিয়ড বলেছে কত। আচ্ছা, এখানে 3 মাস বলেছে, ইন্ডিমিটেড পিরিয়ড 3 মাস বলে দিয়েছে, 3 মাস, এখানে 3 মাস বলে দিয়েছে। তার মানে 31/3/22 থেকে আরো 3 মাস, 31 তো 6 হয় না, 30/6, 30/6/22, 30/6/22। ঠিক তার আগের বছর কত হবে? 30/6/21। ঠিক আছে, পিরিয়ডটা দেখতে পেয়েছিস, পিরিয়ডটা দেখে নিয়েছিস। তাহলে এই সময়টাকে কি বলা হয়? এই সময়টাকে সেলটাকে বলা হয় অ্যাকচুয়াল সেলস। দেখ একদম পুরো প্র্যাকটিক্যালি থিওরি, এটা থিওরির মতো করে তো বোঝাচ্ছি, থিওরিটাই মাথায় রাখবে, থিওরিটা মাথায় রাখলে তোর দেখ এই অঙ্কে কোনো কঠিন লাগবে না, এই হচ্ছে ছবিটা ক্লিয়ার হলে অঙ্ক ইজি। আর এই সময়টাকে কি বলা হয় বল? স্ট্যান্ডার্ড সেলস। ঠিক আছে, এবার দেখ সেলগুলো দেখ কি বলেছে। 31/3/21 থেকে 30/6/21 অব্দি সেল কত বলেছে দেখ, 31/3/21 থেকে 30/6/21, এই যে 10,80,000, তাই তো? 10,80,000, 10,80,000, এই যে এই সময়টা সেল লিখে দিলাম 10,80,000, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? কারোর মনে ডাউট নেই নিশ্চয়ই। ঠিক তার পরের বছর মানে 31/3/22 থেকে 30/6/22 অব্দি সেল কত বলেছে? 31/3/22 থেকে 30/6/22। এখানে তো ওখানটা মনে হয় কিছু একটা বলে দিয়েছে, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, আমি বলছি তারা দেখে নিচ্ছি এই অঙ্কটা। এটা 30 পাস হবে না 6 হবে না দেখে বলে দিচ্ছে, 1 মিনিট, 1 মিনিট। 30/6 হবে, হ্যাঁ 30/6 হবে না, 30/6 হবে। ঠিক আছে, তাহলে কত? 72,000 টাকা। এটা কোন সেল? এটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস। অর্থাৎ এই সেল কখনো কোনো পরীক্ষায় না ঘুরিয়ে দিতে পারে, নাম ইন্ডিমিনিটি পিরিয়ড সেলস এরকম বলতে পারে, তো নাম ঘুরাতে পারে। তাহলে জানতে হবে কোন জায়গাগুলোকে কি বলে। মানে এই অঙ্কটা খুব টেকনিক্যাল টাইপের মধ্যে, কোনো দাগ কাটার অঙ্ক না কিন্তু অঙ্কটা। এই টার্ম গুলো সম্পর্কে, নতুন নতুন টার্ম গুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এই সময় পিরিয়ড কত বললি বল? 72,000 টাকা, তাই তো? আচ্ছা, কোশ্চেনে কি আপওয়ার্ড বা ইনক্রিজ কিছু বলেছে? না স্যার কিছু বলে, এই অঙ্কে কিছু বলে। তাহলে চ অঙ্কটা চ কিছু নেই অঙ্কটার মধ্যে, সেরকম ভাবে দেখতে গেলে সেরকম কিছু নেই অঙ্কটায়। তাহলে ওয়ার্কিংস, ফার্স্ট ওয়ার্কিংস নাম্বার 1, শর্ট সেলস। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড সেলস কত? 10,80,000, তাই তো? তার থেকে মাইনাস করবো অ্যাকচুয়াল সেলস, 72,000 টাকা বাদ দিয়ে দেবো। 10,80,000 থেকে 72 বাদ দিলে কত হবে? 10,08,000, ঠিক আছে তো? 2 নম্বর ওয়ার্কিংস, জিপি রেশিও। জিপি রেশিও বের করার ফর্মুলা জিপি বাই সেলস ইনটু 100, জিপি বাই সেলস ইনটু 100। জিপি আমাকে বলে দেয়নি, আরে অঙ্ক তুমি বলবেও না, বারবার বলছি। কি বলে দেবে? তোকে নেট প্রফিট বলে দেবে। নেট প্রফিটের সাথে কি যোগ করতে হয়? ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস ডিভাইডেড বাই সেলস। কোন বছরের সেলস? লাস্ট ইয়ার সেল, লাস্ট ইয়ার, ইনটু 100। এবার কোশ্চেনের দিকে তাকাতে হবে। নেট প্রফিট বলে দেবো, শুধু প্রফিট মানে এটা কি নেট প্রফিট ধরবো? হ্যাঁ, প্রফিট বলতে নেট প্রফিট কে বোঝায়? 3,00,000 টাকা, লেগে গেছে 3,00,000 টাকা। এবার দেখ ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস বলেছে কি কিছু? না স্যার স্ট্যান্ডিং বলেছে, স্ট্যান্ডিং চার্জেস কি বলা হয় আমি লিখেছিলাম, কালকে নোট লেখালাম, সবার ফার্স্ট নোট লিখলাম কালকে। কোশ্চেনে স্ট্যান্ডিং চার্জ বলতে কোন চার্জেস কে বোঝায়? ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস কে বোঝায়। কত? 9,60,000 ডিভাইডেড বাই সেলস,
ডিভাইডেড বাই সেল। সেল কত ছিল লাস্ট ইয়ারের সেল খোঁজ। লাস্ট ইয়ারের সেল বলতে এই 42 লাখ টাকা, বুঝতে পারছিস তো? কোনো ভাবতে যাওয়ার কিছু নেই। লাস্ট ইয়ার বলতে কোনটা, দেখ দেখ তোকে বলছি, লাস্ট ইয়ার সেল মানে এই বছর, এটা ছবি ডাকলাম না, 21 সালের সেল নিতে হবে, 21 সালের সেল। তো 21 সালের সেল কোনটা লেখা ছিল বল? 21 সালে ওই যে লেখা ছিল সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 21, ওইটা। এই জন্য এই অঙ্কে বারবার করে মানে মানে বলে না আগে হড়বড় করলে হবে না, কিন্তু এই অঙ্কের টাইম লাইন, এই যে টাইম লাইন যার, যে একবার টুকে নেবে টাইম লাইন, তো 2 মিনিট 3 মিনিট লাগবে টাইম লাইন টুকতে। টাইম লাইন যদি পুরো সুন্দর করে টুকতে পারে তাহলে অঙ্ক ভুল হবে না, তাহলে অঙ্ক ভুল হবে না। এটুকু বলে দিলাম। কত? 42 lakhs ইন্টু 100 কত পার্সেন্ট হয়েছে? 30% হয়ে গেল। এবার কি করতাম বল? স্টেটমেন্ট অফ ক্লেম, লাইক স্টেটমেন্ট অফ ক্লেম। এই যে আগের যে অঙ্ক করলাম আর এই একটা অঙ্ক, দুটো এই টাইপের দুটো অঙ্ক করে গেলেই হবে, দুটো অঙ্ক করলেই হবে, বেশি কিছু দরকার হয় না। স্টেটমেন্ট অফ ক্লেম লিখলি, স্টেটমেন্ট অফ ক্লেম প্রথমে লিখবো কি? প্রথমে লিখ লস অফ প্রফিট। লস অফ প্রফিট, শর্ট সেল বেরোলো 10,08,000 ইন্টু 30%, কত হচ্ছে দেখ? 3,02,400। এবার এর সাথে যোগ করতে হবে কি? ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস। ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস কত আছে? আছে কি অঙ্কে? এই যে এখানে বলেছে, এখানে কি বলে, এই যে অ্যাডিশনাল এক্সপেন্সেস মানে কি? অ্যাডিশনাল মানে ইনক্রিজ এক্সপেন্স মানে অতিরিক্ত খরচা করা হয়েছে টু রিডিউস লস অফ টার্নওভার। ঠিক আছে, লস অফ টার্নওভারটাকে কমানোর জন্য। মানে বুঝতে পারছিস তো? মানে তাহলে কত টাকা খরচা করি? 60,000 টাকা। সব সময় মনে মনে চাইবি, এক মিনিট শোন, কথা বলিস না, আর অঙ্ক করার আগে শোন এই কথাটা, এই কথাটা শোন। তো সব সময় চাইবি যেন এটার জন্য পরীক্ষায় না বলে দেয়। এটা বলে দিলেই হবে না। কি কালকে নোট লিখেছিলাম মনে পড়ছে তো? তিনটে ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে আমার কাছে তিনটে জিনিস আছে, তার মধ্যে যেটা ছোট সেটাকে আমি ছাড় দেবো। তুমি যে খরচা করেছো, তুমি 60,000 টাকা খরচা করেছো বলে আমি 60,000 টাকা ক্লেম দেবো, এটা ভেবো না। এটা ভেবো না তুমি 60,000 টাকা খরচা করেছো 7,000 টাকায় ছাড় দেবো, কোনো ভেবো না। আমি বলছি এই তিনটের কথা বলবো, এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাকে ছাড় দেবো বলেছি, মনে পড়ছে কালকে বলেছিলাম? লেখ ওয়ার্কিং স্কোয়াড। কি লিখবো ওয়ার্কিংস এর নাম? কি ছিল? ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস অ্যালাউড। ওয়ার্কিংস এর নাম কি ছিল? ইনক্রিজড। আগের অঙ্কে ছিল না তো এটা, এটাই তো মেন খেলা। এটা যদি বলে দেয় তাহলে তোকে বের করতে হবে। মানে তুই যত টাকা খরচা করবি যত টাকায় ছাড় দেবে না, তুই যত টাকা খরচা করবি যত টাকায় তুই ক্লেম পাবি না। তুই যত টাকা খরচা করবি ইন্স্যুরেন্স কোম্পানি সেটা ক্লেম দিতেও পারে না, মানে সেটা নাও দিতে পারে। কিন্তু তুই ধর খরচা করবি 60,000 টাকা, ও 60,000 টাকা অব্দি দেবে, 60-এর বেশি দেবে না। কিন্তু দেখা গেল ওদের একটা হিসাব, ইন্স্যুরেন্স কোম্পানি একটা হিসাব করেছে, সেই হিসাবে দেখা গেল 40,000 টাকা। 40,000 মানে ম্যাক্সিমাম 60,000 টাকা, তার বেশি দেবে না। ম্যাক্সিমাম 60,000 টাকা বেশি দেবে না। তাহলে করে দেখতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে কত বেরোচ্ছে, ক্যালকুলেট করে দেখতে হবে কত বেরোচ্ছে। ঠিক আছে তো? তাহলে লিখবো ইন অ্যাড ট্যাক্সের মতো তিনটে পয়েন্ট করেছে, তার মধ্যে যেটা লোয়ার। ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস অ্যালাউড। আমি লিখি না প্রথমে উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, যেমন ট্যাক্সে লিখতাম, মনে পড়ছে? উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। প্রথমে কি লিখবো? ওয়ার্কিং এক্সপেন্সেস না কি লেখা ছিল, লেখ ওই কথাটা, লেখ অ্যাডিশনাল এক্সপেন্স, লেখ, কোনো সমস্যা নেই, লেখ। অ্যাডিশনাল এক্সপেন্স লিখবি, অ্যাডিশনাল এক্সপেন্সেস 60,000 টাকা। তারপর কি লেখা ছিল আগের সময়, মনে আছে? মনে পড়ছে কি লেখা ছিল? তিনটে পয়েন্ট লিখেছিলাম তো, একটা পয়েন্ট এটা, আর আরো দুটো পয়েন্ট লিখেছিলাম। আর একটা পয়েন্ট কি লিখেছিলাম? আর একটা পয়েন্ট লিখেছিলাম, মনে করার চেষ্টা কর। অ্যাডিশনাল এক্সপেন্সেস, মনে পড়ছে তো? অ্যাডিশনাল এক্সপেন্সেস ইনটু কি লেখা ছিল বল? দেখ লেখা ছিল, নোট দেখ ভালো করে দেখ।
আমি দেখিয়ে দিচ্ছি কি লেখা ছিল, দেখিয়ে দিচ্ছি, এটা খুব জরুরি। এই কোথায় গেল? এই দেখ, কি লেখা ছিল, এই যে কি লেখা ছিল, ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্স, মানে এই যে 60,000 টাকা, ইনটু কি লেখা ছিল, কভারেজ রিকোয়ার্ড ডিভাইডেড বাই কভারেজ রিকোয়ার্ড প্লাস আনইনসিওর স্ট্যান্ডিং চার্জেস। এবার কোশ্চেন পড়ে দেখ, এই অঙ্কে কি আনইনসিওর স্ট্যান্ডিং চার্জেস দিয়েছিল? তাহলে তো ঝামেলা মিটে গেল, তাহলে তো এই পয়েন্টটা আসবে না। তাহলে তাহলে করবো কি করে, তুই নাই এটা জানিস, তুই এটাও জানিস, তুই এটাও জানিস, তুই এটা তো জানিস না, করবি কি করে, করতে পারবো না। তখন বের করে ফেলতে পারবো, কি করে জানি, বের করে ফেলতে পারবো, তো বের করতে পারবো, কভারেজ রেকর্ড তো বের করতে পারবো, কিন্তু এটা তো বের করতে পারবো না আনইনসিওর। যদি বলে দিত না আনইনসিওর করো, তাহলে আমি এটা করতাম, এটা বলেনি, আমি করবো কি, এটা বলেনি, করতে পারতাম, মানে আমার এই সেকেন্ড পয়েন্টটা আমি করতে পারলাম, প্রথম পয়েন্টটা তো করে ফেলেছি। থার্ড পয়েন্টটা করতে পারো কি, বলছে জিপি রেশিও ইনটু সেল জেনারেটেড ডিউ টু, এই খরচাটা করার ফলে তোর কতটা সেল জেনারেট হয়েছে। এবার বল, এই খরচাটা করার ফলে তোর কত টাকা সেল হয়েছিল, এই খরচাটা করার ফলে 60,000 টাকা খরচা করার ফলে তোর সেল হয়েছিল, খুঁজে পাচ্ছিস না, এটাই তো সমস্যা। বল, এই খরচাটা করার ফলে তোর সেল কত হয়েছিল, বলতে পারবি? এই খরচাটা করার পরে তোর সেল কত হয়েছিল, দেখ এখানে ভালো করে পড় না, একটু মন দিয়ে পড়, তাহলে বুঝতে পারবি। সেল জেনারেটেড ডিউ টু, কালকে বলেছিলাম, কালকে করিয়েও ছিলাম একটা কালকে একটা অঙ্ক করিয়েও ছিলাম, তো এখন বলতে পারছিস। সেল জেনারেটেড ডিউ টু ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, এই 60,000 টাকা খরচা করার পরে তোর তো কিছু সেল হয়েছিল, কোনটা সেল হলো, ওই যে ওই দেখ ছবিটার দিকে তাকে, যেখানে যেখানে মেন অঙ্কে চলে আসে দেখ, বলতে হবে না, মনে মনে রাখতে হবে, এই খরচাটা করার পরে তোর কত টাকা সেল হয়েছিল। ও বললো 72,000 টাকা, হয়তো ও ঠিক বলেছে, দেখছি ও ঠিক বলে দেখ, ও না এসব ঠিক বলে দেখ, বলছে ওই খরচাটা করার ফলে কত টাকা সেল হয়েছে, এই যে এইটাই তো খরচা, ওই খরচাটা করার পরেই তো এই সেলটা হলো 72,000 টাকা, না বলতে পারলে হবে। লেখ এখানে, সেকেন্ড পয়েন্টে বলুন, থার্ড পয়েন্টটা কি লেখা ছিল ওখানে দেখ, জিপি রেশিও ইনটু সেলস জেনারেটেড ডিউ টু অ্যাডিশনাল এক্সপেন্সেস, সেল জেনারেটেড ডিউ টু অ্যাডিশনাল এক্সপেন্সেস। দেখেছিস, বলতে পারলি ব্যাপারটা কি বললেন, মনে রাখতে হবে না, এটাই তো ট্রিক, ধরে একটা অঙ্ক এরকম, অঙ্ক তো বুঝাই, সেটা দিয়ে দিলে মনে রাখতে পারলে হবে না, মনে না রাখতে পারলে হবে না। আমি তোকে বলে দেবো সেলটা কোনটা, সেল বলতে কোন সেলটা সেটা তোকে বলতে হবে। কত, 30% একটু 72,000 কত হচ্ছে, 21,600, তাহলে ছোট কোনটা, 21,600, বুঝা গেল, এই 21,600 এখানে লিখবি, এখানে লিখবি 21,600। এবার মাইনাস করতে হয় কি, সেভিং ইন, কি লেখা ছিল দেখ, সেভিং ইন, ইন সেভিং, লাইক সেভিংস ইন ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, কত পেয়েছিল, 30,000 টাকা ছিল তো, না 30,000, অত টাকা হতে পারে সেভিং, মাইনাস করে বল কত হচ্ছে দেখ, 2,94,000। ঠিক আছে, এবার বের করতে হবে, লাস্টে কি বের করতে হবে, অ্যামাউন্ট অফ ক্লেম, তাই তো। আমরা কি বলেছিলাম আমাকে, একটা পলিসি ভ্যালু, ওটাকে না নেট ক্লেমে যায় গ্রস ক্লেম লেখ, ওটা মানে বেটার হবে, নেট ক্লেম না লিখে গ্রস ক্লেম,
ওর আমি আগেটা চেঞ্জ করে দিচ্ছি আগের পলিসি ভ্যালু ইন্টু গ্রস ক্লেম, কি লিখলাম পলিসি ভ্যালু ইন্টু গ্রস ক্লেম ডিভাইডেড বাই কি লিখবো বলতো জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। আমরা পরে নিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। পলিসি ভ্যালু কত বলো ওকে 12,60,000 আর গ্রস ক্লেম মানে কোনটাই এটাকে গ্রস ক্লেম বলে, যেটা বেরোর এটাকে গ্রস ক্লেম মানে গ্রস ক্লেম আর নেট ক্লেম ডিফারেন্স বুঝছো? গ্রস ক্লেম মানে দেখ এই টাকাটা তোকে দেবে না, এটা তো গ্রস ক্লেম, তুই কি এই টাকাটা পাবি না কিন্তু আরো কম পাবি, এটা তোকে গ্রস বলে। নেট হলে তো এই টাকাটা তুই হাতে পাবি, এটা নেট বলে। তাহলে কত হলো গ্রস ক্লেম 2,94,000, 2,94,000 ডিভাইডেড বাই জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। এটা কি করে বের করতে হবে? যেদিন আগুন লেগে ঠিক তার আগের 12 মাস আসছে, তাহলে আগুন লেগেছে কবে 31শে মার্চ 22 মানে 31শে মার্চ 21, 21 থেকে 22 দেখ কত আছে 48 লাখ টাকা, ঠিক বলেছিস 48 লাখ। কত পার্সেন্ট হবে জিপি? 30%, তাই তো? এখানে কিন্তু ট্রেন্ড নেই, যেমন আগেরটাই বেড়েছিল এখানে বাড়েনি। তাহলে 12,60,000 ইন্টু 2,94,000 ডিভাইড বাই কত হবে 48 লাখের 30% কত 14,40,000, তিনটে আর একটা চারটে শূন্য, তাহলে এই চারটে শূন্য চারটে শূন্য কেটে দিল। তুই তো বললি তো অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কাকে বলে? যেদিন আগুন লাগবে ঠিক তার আগের 12। তাহলে আগুন লাগলো কবে? দেখ এই দেখ ডেটের দিকে দেখা, এখানে দেখ এই আগুন লেগেছে তোর 31/3/22, ঠিক তার আগের 12 মাস। দেখতে পাচ্ছিস তো? এই দেখ এখান থেকে শুরু করে এই, তার মানে কত হবে 31/3/21 থেকে 31/3/22, তাহলে 31/3/21 থেকে 31/3/22। এই জন্য কি বলছি জানিস তো, ডেটটা না ডেট থেকে বোঝা যায় না, আমি বলছি ডেট থেকে বোঝা যায় না, এই ছবিটাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে ছবিটা। চারটে শূন্য কেটে দিলাম, তাহলে কি করে হলো বল? উপরে 126 ইন্টু 2,94,000 ডিভাইডেড বাই 144 কত হচ্ছে 257,250 মিলে গেছে অ্যান্সার, 257,250 মিলে গেল অ্যান্সার। বলছে অসীম, সঞ্জয়, শেখর আর হরি 4জন পার্টনার ছিল, ঠিক আছে? তাদের রেশিও কত ছিল দেখ 3:3:2:2, ঠিক আছে 3:3:2:2। এবার বলেছে কি ব্যালেন্স শিটটা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছিস কে রে? ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, কোনো সমস্যা নেই। অ্যাডজাস্টমেন্ট দেখ কি বলেছে, বলছে অন 31st December 2021 ফার্ম ওয়াজ ডিজলভ, দ্য ফলোইং আর দ্য রিয়ালাইজেশন ফ্রম দ্য অ্যাসেট। অ্যাসেট বেচে কি কি পাওয়া? ডেটার্স বেচে 1,32,000 পাওয়া গেছে, স্টক বেচে 96, ফার্নিচার বেচে 12, ট্রেডমার্ক বেচে 48। এবার হচ্ছে সানডে কেইটার্স আর অসীম লোন ওয়ার পেড ইন ফুল, এটা পুরোপুরি পেমেন্ট করে দিয়েছিস। এখন আমাদের লাইন করে লেগেছে, তাহলে দেয়ার ওয়াজ অ্যান আনরেকর্ডেড লাইবিলিটি, একটা আনরেকর্ডেড লাইবিলিটি ছিল। আচ্ছা আনরেকর্ডেড লাইবিলিটি মানে বুঝিস? আনরেকর্ডেড লাইবিলিটি এমন লাইবিলিটি যেই লাইবিলিটি ব্যালেন্স শিটেই নেই, এমন একটা লাইবিলিটি ব্যালেন্স শিটেই নেই। অর্থাৎ আনরেকর্ডেড লাইবিলিটি কি করতে বলেছে বলে ওরা? না না রেকর্ড করতে হবে, রেকর্ড করবো কি ব্যালেন্স শিট তো বল। There was an unrecorded liability of 30,000 which was paid in full on dissolution. Dissolution সময় পুরো টাকাটাই পে করে দিচ্ছে। তাহলে এর এন্ট্রি কি হবে? এটা নতুন কোনো এন্ট্রি নয়, আগে যে ছোট ছোট অঙ্ক করেছি ওখানে ছিলই অঙ্ক। এই অঙ্ক আমি 12 স্টুডেন্টদেরও করেছি। এই পয়েন্টটা বলছে যে আনরেকর্ডেড লাইবিলিটি, যেই লাইবিলিটি বইতে রেকর্ডই করা নেই অথচ পেমেন্ট করছিস, তাহলে পেমেন্ট করে টাকা আসতে না যাচ্ছে বল? পেমেন্ট করে টাকা যাচ্ছে, ঠিক আছে পেমেন্ট করে টাকা যাচ্ছে। আর আমি কি শিখি যত রকমের, আচ্ছা পেমেন্ট করতে টাকা যাচ্ছে, আর আনরেকর্ডেড লাইবিলিটি যে লাইবিলিটি রেকর্ডই নেই অথচ পেমেন্ট করছিস, তাহলে তোর এটা কি হবে? জার্নালটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়। বুঝতে পারলি এটা কি বললাম? রিয়ালাইজেশন টু ব্যাংক হয়, কি বললাম বুঝতে পারলি তো? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আনরেকর্ডেড লাইবিলিটিটা পেমেন্ট করছিস, আর পেমেন্ট করবো কত? রিয়ালাইজেশন দিয়ে পেমেন্ট করবো, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আগে বহুবার করা আছে, 30,000 হয়ে যাবে। দ্য রিজলিউশন এক্সপেন্সেস, এটা একটু বলতে হবে। রিজলিউশন খরচা হয়েছে কত দেখ 6,000 টাকা। ওয়াজ বন বাই সঞ্জয়, বন মানে বিয়ার, বন মানে বিয়ার, সঞ্জয় বিয়ার করছে।
ঠিক আছে, এই খরচাটা সঞ্জয় বিয়ার করছে। এই আবার বলছি, এই খরচাটা সঞ্জয় বিয়ার করছে। দেখ ব্যাপারটা কি হয়, মন দিয়ে শুনবি। একজন বিয়ার করে, একজন খরচা করে। কি বললাম? একজন বিয়ার করছে আর একজন খরচা করছে। বুঝতে পারছিস তো কি বললাম? এখানে বিয়ার করছে কি? সঞ্জয় বিয়ার করছে। খরচা করছে কে? স্যার কেউ তো বলেনি, কোথাও বলেনি খরচা কে করেছে। কোথাও বলেছি খরচা কে করেছে? খরচা সঞ্জয় করতে পারে। খরচা সঞ্চয় করতে পারি, একটু ভালো করে বুঝবি। এটা ভালো করে বোঝার আছে। এটা আমরা আমি 12-এ শুধু এই এক্সপেন্সের উপর একটা ক্লাস করেছি, শুধু এক্সপেন্সের ডিজলিউশন এক্সপেন্সের উপর। এখানে ডিজলিউশন খরচা ভালো করে শুনবি। আমি এখানে তোকে লিখে লিখে দেখাচ্ছি। এখানে আমাদের মানে দেখায়, জার্নাল দেখায়, দাঁড়া পিডিএফই করা আছে এটা। দাঁড়া পিডিএফ দিয়ে দেখাই, বেটার হবে। এই দেখ এখানে একটা একটা পয়েন্ট দেখা যায়, একটা পয়েন্ট তো পিডিএফই ছিল। আনরেকর্ডেড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পিডিএফে ছিল। এই অঙ্কটা করবো তার আগে বলে দিই। লাইবিলিটি অর অ্যাসেট নট অ্যাপিয়ারিং ইন বুকস বাট এক্সিস্ট। বলছে কোনো একটা অ্যাসেট যেটা বইতে রেকর্ড করা নেই তাকে কি বলে? আনরেকর্ডেড অ্যাসেট। কোনো একটা লাইবিলিটি বইতে রেকর্ড করা তাকে কি বলে? আনরেকর্ড লাইবিলিটি। ঠিক আছে তো, এটা বলেছে। এবার সেই আনরেকর্ডেড অ্যাসেট যদি বেচে টাকা পাস, তাহলে জার্নাল কি করেছি দেখ। সেই আনরেকর্ডেড অ্যাসেট বেচে টাকা পেলে কি হবে? টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন। সেমনি একই রকম ভাবে আনরেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করে, আনরেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করে জার্নাল কি হবে বল? রিয়ালাইজেশন ব্যাক। বুঝতে পারলি তো? এই পয়েন্ট এখানে করা ছিল আমাদের। এক্সপেন্সেসটা বলবো দাদা। এই দেখ এটা সুন্দর চার্ট করে দিয়েছি যাতে কারোর যে কোনো এক্সপেন্স বুঝতে অসুবিধা না হয়। দেখ কি লেখা আছে? ডিজলিউশন এক্সপেন্সেস, ডিজলিউশন এক্সপেন্সেস আর একটা নাম রিয়ালাইজেশন এক্সপেন্সেস। এরই আর একটা নাম কি বললাম? রিয়ালাইজেশন এক্সপেন্সেস। কি লেখা আছে? জার্নাল কি লেখা আছে ভালো করে দেখবি। বলছে কি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। জার্নাল কি করেছি, যেটা এতক্ষণ করছিলি সব কটা অঙ্ক, প্রতিটা অঙ্ক করছিলি, কি করছিলি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে তো? অরিজিনাল জার্নাল। আমি তোকে বলছি এত কিছু বুঝতে হবে না। এখানে লেখা আছে ইফ পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ফর রিয়ালাইজেশন প্রসেস। একটু মন দিয়ে শুনবি কিন্তু, একদম খুব ফোকাস করবি, নাহলে কিন্তু এই ডিজলিউশনে একটাই টিকি কোশ্চেন দেয়, সেটা হচ্ছে এক্সপেন্সের টিকিটা দেয়, এক্সপেন্সের টিকি দেয়। ঠিক আছে, ঘুরিয়ে দেয় এক্সপেন্সেসটাই। বলছে যে কোনো দিতে পারে, সুতরাং এটা ধরতে হবে। কি বলছে? পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, কোনো একজন পার্টনারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কেন? এই যে তুমি রিয়ালাইজেশন গুলো করবে, তোমাকে আমি অ্যাপয়েন্ট করলাম, তুমি কাজগুলো করবে। ঠিক আছে তো? এই এখানে নিচে লিখেছি এক একটা, এটা এইটা বলছি। রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই দ্য ফার্ম। ভালো করে শুনবি। রিয়ালাইজেশন খরচা ফার্ম যদি বিয়ার করে আর ফার্ম যদি পেমেন্ট করে। কি বললাম বল? রিয়ালাইজেশন খরচা তার ফার্ম বিয়ার করছে আর ফার্মই খরচা করছে। আচ্ছা আমরা যে অ্যাকাউন্টস করি কার বইতে করি? পার্টনারের বইতে করি না ফার্মের বইতে করি? ফার্মের বইতে করি। ফার্মের বইতে ফার্ম খরচা করছে, তাহলে ফার্মের টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। টাকা গেলে কি হবে? ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। কোনো সমস্যা নেই স্যার, এই দা ক্রেডিট করেছে। কিন্তু খরচাটা তো করলো ফার্ম, কিন্তু খরচাটা বিয়ার করার কথা কার? এই কোশ্চেনে ফার্মেরই। তাহলে ফার্মের যদি খরচা বিয়ার করার কথা গেলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট। এখানে তাই লিখেছি আমি। চারটে পয়েন্ট দিয়েছি, চারটে পয়েন্ট তো লাগে, সরি পাঁচটা পয়েন্ট তো লাগে, সব কটা পয়েন্ট ধরে ধরে বলবো। তাহলে কি বললাম? এই যে রিয়ালাইজেশন খরচাটা, ভালো করে শুনবি। রিয়ালাইজেশন খরচাটা খরচা করেছে কে? ফার্ম করেছে। করার কথা কার? ফার্মের। তা ফার্মের যদি খরচ করার কথা থাকে তাহলে ফার্মেরই তো খরচ। আরে আমরা ফার্মের বই অঙ্ক করছি, ফার্মের খরচা করার কথা ফার্মের খরচা। আর খরচা কি হয়? ডেবিট হয়। তাহলে ওই খরচাটাকে কি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। এবার ঘুরিয়ে যদি দেয়, বলছে রিয়ালাইজেশন খরচাটা করার কথা কার? ধর খরচা ফার্ম বলেছে আমি খরচা বিয়ার করব, আমি বিয়ার করব, কিন্তু
ইনিশিয়ালি পার্টনার দিয়ে দিয়েছে, বুঝিস কি বললাম? পার্টনারশিপ ফার্ম বলেছে আমি খরচাটা করব আমি, কিন্তু ইনিশিয়ালি টাকাটা দিয়ে দিয়েছে পার্টনার। ইনিশিয়ালি পার্টনার দিয়ে, তাহলে কি হবে? খরচা করার কথা কার? ফার্মের। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? কিন্তু ইনিশিয়ালি টাকাটা কে দিয়েছে? পার্টনার, তাই পার্টনার ক্যাপিটাল ক্রেডিট হবে। কি বললাম? স্যার পার্টনার ক্যাপিটাল কেন ক্রেডিট হবে? সাপোজ ধর 3জন পার্টনার আছে, এ বি সি, ঠিক আছে? ফার্ম বলছে আমি খরচা করব, মানে ফার্মের দায়িত্ব, ফার্ম বলছে আমার দায়িত্ব খরচা আমি করব, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি টাকাটা পেমেন্ট করতে হয়েছে, ইনিশিয়ালি এ ওর পকেট থেকে টাকা বের করে দিয়েছে। ইনিশিয়ালি এ ওর পকেট থেকে টাকা বের করে দিয়েছে, তাই তো? এর পকেট থেকে টাকা বের করে দিয়েছে, তার মানে কি ও ফার্মের থেকে পরে এ টাকা নিয়ে নেবে, ফার্মের থেকে টাকা নিয়ে নেবে, মানে তো ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। এখানে এটা হয়েছে। আরে ফার্মের থেকে ধর, সাপোজ ধর তুই ধর খরচাটা করে দিয়েছিস, ইনিশিয়ালি তুই খরচা করে দিয়েছিস, তাহলে তুই তো পরে ফার্মের থেকে টাকা নিয়ে নিবি। তা ফার্ম বলছে আমি তোমাকে টাকা দেবো না, মনে করা হবে তুই ব্যবসায় টাকা দিয়ে দিচ্ছিস, তাহলে তোর ক্যাপিটাল বেড়ে গেল। বুঝতে পারলি? এইভাবে হয়। ফার্ম তো আর ওইভাবে টাকা দেয় না। ফার্ম কি এসে কারো আমাকে টাকা দিতে পারে? ফার্ম তো টাকা দিতে পারে না। তাহলে বুঝতে পারলি জার্নালটা? তাহলে খরচাটা বিয়ার করবে কে? তো কোশ্চেন পরে বুঝতে হবে বিয়ার করার কথা কার আর পেমেন্ট করছে কে। তারপরে কি বলেছে? রিয়ালাইজেশন এক্সপেন্স বিয়ার বাই পার্টনার, যেটা এই অঙ্কে বলেছে বিয়ার করার কথা কার? বলেছে পার্টনারের বিয়ার করার কথা। তা পার্টনারের বিয়ার করার কথা হলে পার্টনার ক্যাপিটাল ডেবিট হবে, যে বিয়ার করবে সে ডেবিট। ফার্ম বিয়ার করলে রিয়ালাইজেশন ডেবিট, পার্টনার বিয়ার করলে পার্টনার ডেবিট। এবার এখানে কি বলছে? পেড বাই ফার্ম, কে পেমেন্ট করেছে? ফার্ম পেমেন্ট করেছে। ফার্ম পেমেন্ট করলে না, কেন? ফার্ম পেমেন্ট করেছে, ফার্ম পেমেন্ট করেছে, আর পেমেন্ট করেছে মানে পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তো ক্যাশ ক্রেডিট হবে। তারপরে বলেছে রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই পার্টনার বিয়ার করেছে, পার্টনারই পেমেন্ট করেছে। দেখ এই জার্নাল কি হবে? পার্টনার বিয়ার করেছে মানে পার্টনার ডেবিট, পার্টনার পেমেন্ট করেছে মানে পার্টনার ক্রেডিট। তা পার্টনার ডেবিট পার্টনার ক্রেডিট কোনো এন্ট্রি হয় না, দুটোই তো মানে ধর রাম অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট, এন্ট্রি কি হবে? এরকম হলে কোনো এন্ট্রি হবে না। তারপর কি বলেছে? তারপর আর কিছু নেই, এই কটা পয়েন্ট। তাহলে এই অঙ্কে কি বলেছিল? এই অঙ্কটা কি বলেছিল? এই অঙ্কটা বলেছিল বিয়ার করেছে কেবল, এই অঙ্কটা বিয়ার করেছে কি বলেছে বল? মানে কোনো একটা পার্টনার বিয়ার করেছে, পার্টনার বিয়ার করলে কি হবে? পার্টনার অ্যাকাউন্ট ডেবিট, মানে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। স্যার পেমেন্ট কে করেছে? কোথাও বলেছে? এখন তুই কি ধরবি পেমেন্ট কে করেছে? তুই বলবি স্যার ফার্ম পেমেন্ট করেছে ধরে নিচ্ছি, তাহলে টু ব্যাক। স্যার ধরে নিচ্ছি পার্টনার পেমেন্ট করেছে, তাহলে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার ক্যাপিটাল, নো এন্ট্রি। পুরোপুরি ডিপেন্ড অন ইউ, নিজের উপর ডিপেন্ড করবে এটা। না কোনো ভুল নেই, লাস্টে নোট দিতে হবে। এবার অঙ্কটা করি, বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকলো তো? এটাই শুধু একটু কঠিন জায়গা ছিল। আর এই যে আমি যে এখন তোকে যেটা বোঝালাম, এটা আমার ক্লাস 12-এ যারা পড়ে সিবিএসসি আইএসসি বোর্ড, ওদের এই টপিকটাই আছে ওদের। ওরা এই শুধুমাত্র এখন যে তোকে যে এক্সপেন্সেস বোঝালাম, দেখ এদের এরা পুরো জার্নাল দেয়, দেখ ওদের 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 পরীক্ষার জন্য অঙ্ক টোকা, দেখ এরকম জার্নাল দেয় ওদের পরীক্ষায়, অঙ্ক এরকম জার্নাল আছে পুরো, এক একটা জার্নাল জন্য 2 নম্বর করে দেয়, 5টা দেয় 10 নম্বর। ওদের পরীক্ষা এরকম হয়, শুধু এই জার্নাল গুলো দেয়, আরো অঙ্ক অন্যান্য অঙ্ক থাকে, ওটা এই টাইপের অঙ্ক দেয়। ধাক্কাটা গেছে, ধাক্কাটা গেলে অঙ্কটা স্টার্ট কর। আমি দেখাচ্ছি, এটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, পার্টনার্স ক্যাপিটাল, 4জন পার্টনার ছিল, পার্টনারদের নাম কি কি ছিল রে? অসীম, সঞ্জয়, শেখর, হরি। তাহলে এটা অসীম, সঞ্জয়ের এস, শেখরের এস এইচ, আর হরির এইচ।
অসীম, সঞ্জয়, শেখর, এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অঙ্কটা করলে লাগলো, ওটাই অনার্সে আসে। এরকম অঙ্ক অনার্সে 3 থেকে 4 বার এসে, 3 থেকে 4 বার এসে এই টাইপের অঙ্ক। শুধু একটা লাইন ঘুরিয়ে দিয়ে ওখানে একটা কমিশন পয়েন্ট এনে দিয়েছিল, শুধু কমিশন এনেছিল। যদি কমিশন যদি দিয়ে দিত তাহলে পুরোপুরি অনার্সের অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তো করবো তো, সব করে দেবো। অনার্সের অঙ্কগুলো যখন করবো তখন তো পাবি কমিশন, অসুবিধা করে। এবার যেইটুক করছি সেটুকু বুঝতে পারছিস তো? এটা হচ্ছে আইডিয়াল অঙ্ক। এখন যেটা করছি এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, একদম পুরো স্ট্যান্ডার্ড অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। ডিজলিউশন বা মানে ডিজলিউশন বা পিসমেল কোনোটাই কঠিন নয়, কিন্তু দুটোই সোজা। কিন্তু কি হয় ব্যাপারটা, সমস্যা হবে প্র্যাকটিসের অভাব। যে যার যত ভালো প্র্যাকটিস করছে সে পরীক্ষায় করতে পারবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট দিকে লিখবো প্লাস আর ডেবিট দিকে লিখবো মাইনাস। ঠিক আছে, আর কি লিখবো? শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাস। এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো ডেবিট। ঠিক আছে, ব্যাংক অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে, বলছি একটা করে প্রথমে একদম পুরো সিরিয়ালি করবো, কোনো সমস্যা নেই। লাইবিলিটি সাইড দিয়ে আরম্ভ কর। অসীমের ক্যাপিটাল ছিল 2,40,000 আর সঞ্চয় ছিল 1,80,000। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লেখ বাই ব্যালেন্স বিডি। আচ্ছা, অসীমের কত বললাম? এই অসীমের কত বললাম ক্যাপিটাল? অসীমের ক্যাপিটাল ছিল 2,40,000। 2,40,000 আর সঞ্জয়ের 1,80,000। 1,80,000। ঠিক আছে তো? তাহলে অসীমের অসীমের ক্যাপিটাল সঞ্জয়ের ক্যাপিটাল ক্রেডিট দিকে বসলো, কারণটা লাইবিলিটি সাইডে আছে। ঠিক আছে, তারপর সানডি ক্রেডিটার্স কত ছিল? 1,86,000। জানিস তো ক্রেডিটার্স কোথায় বসে? রিয়ালাইজেশনের ক্রেডিটে বসে সানডি ক্রেডিটার্স। লিখ বাই সানডি ক্রেডিটার্স। কত ছিল? 1,86,000। আর কি ছিল? অসীম লোন। লিখ বাই অসীম লোন। কত ছিল লোন? 1,20,000। 1,20,000 লোন ছিল, 1,20,000 হয়ে গেল। ঠিক আছে, লাইবিলিটি সাইড খতম হয়ে গেল। দেখ এবার অ্যাসেট সাইডে আসবো। ক্যাপিটাল ছিল, আমরা জানি অ্যাসেট সাইডে ক্যাপিটাল থাকলে কোন দিকে বসে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে। লেখ টু ব্যালেন্স বিডি বলে শেখরের ঘরে 1,92,000। টু ব্যালেন্স বিটি বলে শেখরের ঘরে 1,92,000 আর হরির ঘরে 72,000। হরির ঘরে 72,000। ঠিক আছে, হয়ে গেল। আর কি ছিল? ফার্নিচার। এবার লেখ সব রিয়েলাইজেশন ডেবিটে লিখবি। ফার্নিচার থেকে শুরু করে লেখ ফার্নিচার 48,000 টাকা লিখে থাকে একটা একটা করে। লেখ টু ফার্নিচার 48,000 টাকা। তারপর লেখ টু ট্রেডমার্ক 84,000 টাকা। তারপর লেখ ট্রেডমার্ক 84,000 টাকা লিখলাম, তাই তো? টু স্টক 1,20,000 টাকা। তারপর লিখবি টু ডেটার্স 1,92,000 টাকা। এক লাখ বিরানব্বই লিখে দিস তো, কিন্তু 1,92,000 মাইনাস কত আছে? 6,000। 6,000। এটা কোন দিক বসবে?
বাই প্রভিশন ফর ব্যাড ডেট। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল জেনারেলে। বাই প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা? 6,000 টাকা হয়ে গেল। আর ব্যাংকের ব্যালেন্স কত ছিল? 24,000 টাকা। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটে লেখ ট্রু ব্যালেন্স বিডি কত টাকা? 24,000 হয়ে গেল। অ্যাসেট দেখ, ব্যালেন্স শিট পুরো বন্ধ হয়ে গেল। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট পর, ডেটার্স বেচে কত পেয়েছিস? 1,32,000 লেখ। রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিটে লেখ রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিটে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, রিয়েলাইজেশন ক্রেডিটে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, বলে লিখবো কি? ডেটার্স 1,32,000। স্টক বেচে কত পেয়েছি? 96। আর ফার্নিচার বেচে? ফার্নিচার বেচে পেয়েছি 12,000 টাকা। আমাকে একটু বলতো, মুছে দিলাম এটা, স্টকটা কত? 96। আচ্ছা, ট্রেডমার্ক বলেছিল 48। এই 4টে আইটেম যোগ করে বলবি কত হচ্ছে। এই তো অনেক অনেক অন্যান্য চ্যাপ্টার তুলনায় চ্যাপ্টার তো অনেক ইজি। এনার কিছু নেই, ব্যাস ইনার লিখে আউটার করতে হবে বা বাইরেও আউটার করতে হবে একবারে। 4টে যোগ করে কত হচ্ছে দেখ? 288 000। ব্যাংকের ডেবিট দিকে বসা, ট্রু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি কি ছিল বল, এইগুলো দেখে দেখে বসাবো। তাহলে ওরা দেখে দেখে বসিয়ে দিলাম। তাহলে কি ছিল? ডেটার্স 1,32,000, স্টক 96, ফার্নিচার 12, ট্রেডমার্ক 48, টোটাল কত হয়েছিল? টোটাল হয়েছিল 2,88,000। ঠিক আছে তো, তোরা করে দে। জায়গা ছোট করে ঠিক আছে তো, সুন্দর করে হয়ে গেল। নেক্সট কি বলেছে লোন এরকম খুললি পেয়ে এবার দেখি কি বলেছে, আর একটু করে নি। এবার বলেছে ক্রেডিটার্স আর লোন পুরোপুরি পে করে দিয়েছিস। তাহলে যা ছিল তাই পে করেছিস। দেখ ক্রেডিটার্স কোন দিক ছিল, দেখ এই দেখ ক্রেডিটার্স ছিল এইদিকে, লোন ছিল এইদিকে। ক্রেডিট দিকে পেমেন্ট করলে কি হবে? ডেবিট দিকে লিখবো টু, টু কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। লিখবো কি? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত ছিল? 1,86,000। তারপর লিখবো অসীম লোন, কত? 1,20,000। তাহলে 1,86,000 আর 1,20,000 করলে কত হচ্ছে? 3,06,000 3,06,000। জানিস একবারে আর একটা এন্ট্রি করা যেত এদিক টাকা। এই দেখ শোন গৌরব, আমি একটা কাজ করতে পারতাম ডাইরেক্ট, যদি এটা করতাম কোনো ভুল ছিল না। আমি ধর, আমার যদি মন চাইতো, এই দেখাচ্ছি এখানে, আমার যদি মন চাইতো এটা করতে পারতাম। এই যে এখানে কত ছিল? ক্রেডিটার্স আর লোন। আমি আমার যদি মন চাইতো লিখতামই না এটা, না লিখে আমি যে ডাইরেক্ট এই 2 টাকা ব্যাংকের ক্রেডিটে বসিয়ে দিতাম, তাহলেও একই আনসার। বলেছে ক্রেডিটার্স এর টাকাটা পুরো পে করে দিচ্ছি। তুই দেখ আলটিমেটলি কি হলো? ক্রেডিটার্স এখানে 1,86,000 লিখলি, সেই 1,86,000 এখানে লিখলি, তারপর আবার তো ওইদিকেই লিখলি, ব্যাপারটা একই হলো। এটা যদি বুঝতে পারলে ওটা একবারে করা যায়। অনেকে করে দেয় একবারে করে দেয় ডাইরেক্ট ব্যাংকের ক্রেডিটে বসিয়ে দেয় ক্রেডিটার্স। বুঝতে পারলে হলো, আর বুঝতে না পারলে করে করে দেখাতে হবে। আচ্ছা, তারপর কি বলেছিল বল?
দেয়ার ওয়াজ আনরেকর্ডেড লাইবিলিটি, আনরেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করছিস কত টাকা? 30,000 টাকা। তাহলে এখানে লিখবো পেমেন্ট করছিস, এই যে এখানে লিখবো আনরেকর্ডেড লাইবিলিটি 30,000 টাকা। কত যে যোগ করে? 3,06,000 আর 30, 3,36,000, ঠিক তো? এবার কি বলেছিল? বলছে ডিজলিউশন খরচাটা 6,000 টাকা বন্ড বাই সঞ্জয়। সঞ্জয় বন্ড করছে, তাহলে সঞ্জয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে। কিন্তু পেমেন্ট করেছে কে? পেমেন্ট করেছে কে? ধরে নিচ্ছি ফার্ম পেমেন্ট করেছে, ধরে নিচ্ছি ফার্ম পেমেন্ট করেছে, তাই তো? তাহলে কি হবে? সঞ্জয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সঞ্জয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে সঞ্জয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এখানে লিখবো টু ব্যাংক, পার্টনার্স ক্যাপিটাল টু ব্যাংক বলে সঞ্জয়ের ঘরে, সঞ্জয়ের ঘরে 6,000 টাকা। বুঝতে পারলি নিশ্চয়ই? সঙ্গে সঙ্গে ব্যাংকের কেইটে বসা বাই সঞ্জয় ক্যাপিটাল। বাই সঞ্জয় ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 6,000 টাকা, ঠিক আছে? ক্লিয়ার? এবার কি হয়েছিল? এই যে এইদিকে ডেবিট দিকে যে খরচাগুলো ছিল সেগুলো তো নিশ্চয়ই বসাতে হবে ব্যাংকের ওই দিকে। ব্যাংকের ক্রেডিট দিকে বসাতে হবে এটা। লিখবো বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ক্রেডিটার্স ব্যাংক লোন, না ব্যাংক লোন না, কি ছিল পার্টনারের লোনটার নাম কি ছিল? অসীম লোন। আর কি ছিল? আনরেকর্ডেড লাইবিলিটি। ক্রেডিটার্স কত ছিল বল? পেমেন্ট করছিলাম ক্রেডিটার্স 1,86,000, 1,20,000 আর ওটা 30। 1,86,000, 1,20,000 আর 30, টোটাল কত হলো? 3,36,000, তাই তো? 3,36,000, তাই তো? আর কোনো অ্যাডজাস্টমেন্ট? এখনো পর্যন্ত কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাকিটা পরে পড়বো, আগে রিয়ালাইজেশনটা মেলাবো। ডেবিট দিকে হচ্ছে 7,8 ডেবিট দিকে সবসময় বেশি হবে, এই মাত্র বলছি। ডেবিট দিয়ে কত? 7,8 7,80,000। এবার এর থেকে মাইনাস কর, 8 গুলো মাইনাস কর একটা করে। হ্যাঁ 1,80,000। মিলে গেছে, 1,80,000। আচ্ছা কি লিখবো? বাই, লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল বল? অসীম, সঞ্জয়, শেখর আর হরি। রেশিও কি ছিল বল? অঙ্কের রেশিও 3:3:2:2। 3,3,2,2, তাই তো? তাহলে ভাগ কর 1,80,000, 3,3,2,2 ভাগ কর। 10, 18,000, 54, 8, 36, 54, 34, 36। 3,3,2,2 ছিল রেশিও। 3,3,6,4,10 ডিভাইড বাই 10 ইন্টু 3, 54,000, 54,000, 36,000, 36,000 হয়ে গেল। এবার পার্টনার ক্যাপিটাল ডেবিটে লেখ 2,
রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তো কত বললাম? 54,000, 54,000, 36,000, 36,000 হয়ে গেল। অঙ্কটা ইনসলভেন্টের অঙ্ক দিয়েছে। এবার পর ইনসলভেন্ট দিয়েছিল, আমরা কোশ্চেন আগেই পড়েছি। বলেছে শেখর ইনসলভেন্ট হয়েছে, ঠিক আছে, এবং 44,400 ওয়াজ রিয়ালাইজ ফ্রম হিজ অ্যাসেট, তার অ্যাসেট ফ্যাসেট বেচে 44,400 টাকা পাওয়া গেছে। তাহলে এখানে লিখবো বাই ক্যাশ, তাই তো, ক্যাশ বা ব্যাংক। কি বলেছিলাম গার্নার ভার্সেস মুরের রুলে, কি বলেছিল, যে যত টাকা লস করে সেই সেই টাকাটা নিয়ে আসবে। এ নিয়ে আসবে কত টাকা? 54,000 টাকা। এস নিয়ে আসবে, মানে এস মানে কি, সঞ্জয় নিয়ে আসবে 54,000 টাকা। স্যার ইনসলভেন্ট কি হয়েছিল? শেখর ইনসলভেন্ট হয়েছিল, শেখর ইনসলভেন্ট হয়েছিল, কিন্তু হরি নিয়ে আসবে কত? 36,000 টাকায়। ঠিক আছে, ইনসলভেন্ট কি হয়েছিল? শেখর। তাহলে শেখর নিয়ে আসতে পারছে কত বল? 44,400 টাকা। আমি কি বলেছিলাম, কার ঘর আগে মেলাবি? সবসময় শেখরের ঘর, যে ইনসলভেন্ট তার ঘর আগে মেলাবি। তাহলে কত হচ্ছে? 1,92,000 যোগ 36,000, কত হচ্ছে? 2,28,000। 2,28,000 থেকে বাদ দেবো কত? 44,400। কত হচ্ছে? শর্ট পড়ছে কত? 1,83,600 টাকা। কত টাকা শর্ট পড়ছে? এক লাখ 83,600 টাকা। ঠিক আছে, কত টাকা? মানে শেখরের শর্ট পড়ছে কত? 1,83,600 টাকা। এই টাকাটা কারা বিয়ার করবে বলতে পারবি? কি বলেছিলাম? হ্যাঁ, ও ও বললো একটা কথা, ওর মধ্যে শুনবি, এখানে এটা এটা বোঝানো আছে, অন্য কাছে বুঝিয়েছি। এই যে শেখর, শেখরের শর্ট পড়ছে কত টাকা? 1,83,600 টাকা। তাহলে এই যে ওর যে টাকাটা শর্ট পড়লো, এই টাকাটা কারা বিয়ার করবে? বাকি পার্টনাররা, অর্থাৎ যারা সলভেন্ট তারা বিয়ার করবে। তাহলে এই অঙ্কে সলভেন্ট কারা কারা আছে? এ সলভেন্ট, ঠিক আছে তো, এ সলভেন্ট আর এইচ, তিনজনই তো সলভেন্ট। মন দিয়ে শুনিস, কিন্তু লিখতে পারবি, লেখার জন্য সময় আছে, কিন্তু এইটা খুব ভাইটাল কথা বলছি। এই যে শর্ট পড়লো, সবাইকে বলছি শুনিস কিন্তু, কারণ কেউ জানিস না অ্যান্সারটা। এই যে 1,83,600 টাকা শর্ট পড়ছে, এই টাকাটা কারা বিয়ার করবে? বাকি তিনজন। মানে এখানে সলভেন্ট কারা আছে? এখানে সলভেন্ট এ, এস, এইচ, তিনজনেই সলভেন্ট, তাহলে তিনজন বিয়ার করার কথা। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে সেই সমস্ত সলভেন্ট পার্টনারই বিয়ার করবে যাদের ক্রেডিট ব্যালেন্স। কি বললাম? যাদের ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে ক্রেডিট ব্যালেন্স কার কার আছে? অসীম আর সঞ্জয়, তাই তো। এখানে এ আর এস, অর্থাৎ টাকাটা বিয়ার করবে কে? এই টাকাটা এ আর এস, এইচ বিয়ার করবে না, এখানে এইচ ডেবিট ব্যালেন্স। তাহলে এই টাকাটা কারা কারা বিয়ার করবে? এ আর এস। তাহলে লিখবো বাই এ অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? টু শেখর, তাই তো, টু এস এইচ ক্যাপিটাল লিখ, টু শেখর ক্যাপিটাল। বলে এই 1,83,600 কোন রেশিও বিয়ার করতে হয়? ক্যাপিটাল রেশিও। 2,40,000 আর 1,80,000 ক্যাপিটাল রেশিও করলে কত হয়? 3:2, তাই তো। 60 দিয়ে করলে 4:3, 4:3। তাহলে কর 1,83,600কে 4:3 ভাগ কর, ডিভাইড বাই 7 ইন্টু 4, কত হচ্ছে? 104,914, 104,914 আর 3, 104,914 আর 3টা লিখবি 7,86,86, 7,86,86। ঠিক আছে তো, তাহলে মোটামুটি বোঝা গেল।
ঠিক আছে তো 78686 তো অব্দি ক্লিয়ার হয়েছে। এবার দেখ মন দিয়ে শুনবি কিন্তু। এবার তাহলে কার কার ঘর মেলালাম, দেখ কালি চেঞ্জ করছি, কার কার ঘর মেলালাম, শেখরের ঘরটা মেলানো হয়ে গেছে। শেখরের ঘরটা কিন্তু মেলানো হয়ে গেছে। এবার কার ঘর মেলাবো, হরির ঘরটা মেলাবো, বুঝতে পারলি তো। হরির ঘরটা মেলাবো, হরির ডেবিট দিকে যোগফল কত, 72 যোগ 36 কত হচ্ছে 1,08,000। এই দেখো 1,08,000, তাহলে 1,08,000 থেকে 36 বাদ দে, শর্ট পড়ছে কত, 72,000 টাকা। শর্ট পড়ছে কত টাকা, 72,000 টাকা। তার মানে ওটা হরি কি বলেছে ইনসলভেন্ট না, তাহলে তো ওটা টাকা আনতে পারবে। তাহলে লিখবো ক্রেডিট দিকে লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কে কে মিলে গেল, শেখরও মিলে গেল, হরিও মিলে গেল, ঠিক আছে। এবার বাকি দুজনেরটা মিলে, এস এস ফর সঞ্জয় ছিল না, 1,80,000 যোগ 54,000 কত হচ্ছে 2,34,000। এখানে লিখ 2,34,000 মাইনাস কর 6,000 মাইনাস কর 54,000 মাইনাস কর 78686 কত হচ্ছে 95,314। 95,314। ঠিক আছে। এবার প্রথম অসীমের ঘরটা মেলা, 2,40,000 প্লাস 54,000 কত হচ্ছে 2,94,000। এবার এখানে লিখবো 2,94,000, 2,94,000 থেকে বাদ দেবো কত 54,000 টাকা, আর বাদ দেবো 1,04,914 কত হচ্ছে 1,35,086। 1,35,086 টাকা। কি লিখবো এখানে, টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার যেগুলো ব্যাংক আমি একটু মার্ক করে নি, কোন কোনগুলো ব্যাংক আছে এখানে। এটা ব্যাংক আছে, এটা ব্যাংক আছে, সেগুলো মার্ক করে নি কারণ এগুলো পোস্টিং করতে হবে ব্যাংকগুলো। এটা ব্যাংক ছিল, এটা ব্যাংক ছিল, এই তিনটে ব্যাংকের আইটেম আছে, এইগুলো পোস্টিং করতে হবে। তাহলে টু ব্যাংক ছিল, তাহলে কি লিখবি, কেইটে লিখবি বাই অসীম 1,35,086 লিখবি বাই অসীম ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 1,35,086। তারপর লিখবি বাই সঞ্জয় 95,314। 95,314। আচ্ছা, তারপর কি লিখবি, টু অসীম, টু সঞ্জয় লেখ, ডেবিট দিকে লেখ, টু অসীম, টু সঞ্জয়, টু শেখর, টু হরি, এগুলো সব লিখলাম। তারপর লিখবি কি, আবার লিখবি টু হরি, হরি তো দুবার এসছে, দেখে দেখে টাকাগুলো বসা সব, 54,54, 44,400, 36,000। 54,000, 54,000, তারপর দুটো 54, 44,400, 36,000, 44,400, 36,000। আর তারপর একটা কথা ছিল 72,000।
টোটাল কর। বলতে 1,88,400 হ্যাঁ 1,88,800 2,88,000 প্লাস 54,000 প্লাস 54,000 প্লাস 44,400 প্লাস 36,000 প্লাস 72,000। ডেবিটে যোগফল হচ্ছে 5,48,400। ক্রেডিট দিকে 6,000 যোগ 3,36,000 যোগ 1,35,086 যোগ 95,314 কত হচ্ছে? এদিকে হচ্ছে 5,72,400। 24,000 টাকা কিছু লিখিনি মনে হচ্ছে, মিস করেছি। না আমার তো পার্টনার 72,000 ও আমি লিখিনি, আমি যোগ করিনি, আমি এই আইটেমটা যোগ করতে ভুলে গেছি, সরি, মিলে গেছে। 5,72,400 অঙ্কটা মিলে গেল, বুঝতে পারছি। 72,400। তো অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, দেখেছি এটা অঙ্কটা একটু বড় অঙ্ক ছিল আর